আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুন সাহেব, স্যার কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার ক্লাসটা হচ্ছে স্যার এই 4:10-এ শুরু করলে ভালো হয় আর কি স্যার। সবাই একটু অনেক আছে স্যার, 150-এর উপরে জয়েন করবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি 4:10-এ স্টার্ট করব। ওকে স্যার। ঠিক আছে। আজকে কি আপনাদের ফার্স্ট ক্লাস? মামুন সাহেব, এটা কি ফার্স্ট ক্লাস? স্যার এই FM ফার্স্ট ক্লাস স্যার। আর হয় নাই না? জি না। আচ্ছা ঠিক আছে। ওকে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? জি স্যার আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকের ক্লাসের রেকর্ড তো পাবো না?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্যার। আসসালাম। সবাই ভালো? স্যার ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ স্যার ভালো। আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো।
আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এফএম সবাই কি মোটামুটি 131 জন অ্যাটেন্ডেন্স আছেন আজকে? তো এফএম তো আজকেই ফার্স্ট ক্লাস, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। আমাদের ফার্স্ট চান্সে পাস করেছেন এমন কয়জন আছেন? একদম ফার্স্ট অ্যাটেম্পটেই পাস করেছেন। স্যার আমি আছি। আমি আছি, নাহার বৃষ্টি। জি স্যার। আর anyone else? দুই অ্যাটেমে আরেকজন হাত উঠেছেন। আমি অ্যাকচুয়ালি কি হাত উঠালে বুঝতে পারি না, কারণ আমার স্ক্রল করতে হয়, আদারওয়াইজ বোঝা যাচ্ছে না। স্যার সেকেন্ড অ্যাটেম্পে আমি আছি। নাম কি? ইলিয়াস। ইলিয়াস খান, সেকেন্ড অ্যাটেম্পটে। কোন ফার্মের? শফিকুল আলম অ্যান্ড কোম্পানি। আর নাহার বৃষ্টি কোন ফার্মের? স্যার ফেম সেন্টার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ফেম সেনার? জি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফৌজিয়া ম্যাডামের আন্ডারে নাকি? জি স্যার আমি ফৌজা ম্যাডামের আন্ডারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। ভাইরা আমি তো ক্লাসে প্রেজেন্ট দিতে পারলাম না আজকেও। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এবার আপনাদের পরীক্ষা কবে জানেন? নেক্সট এক্সাম স্যার জুলাইয়ের 16 তারিখ থেকে 14-16 জুলাইয়ের 16 তারিখ থেকে। এখন হচ্ছে আপনার মার্চ মাস, তাই তো? সরি, এপ্রিল মাস, এপ্রিলের 4 তারিখ। এপ্রিলের 4 আপনার তারিখ। হাতে টাইম আছে হচ্ছে জুলাই মাস পর্যন্ত। সো আপনার হাতে টাইম কত দিন আছে? স্যার 3 মান্থ। অনলি 3 মান্থস। এই 3 মান্থসের মধ্যে আপনার টোটাল সিলেবাস কমপ্লিট করে তারপরে কি পরীক্ষায় বসতে হবে। জি স্যার। সবাই রেডি আছেন তো? ইনশাআল্লাহ স্যার। ওকে। আর এখানে আরেকটা ইস্যু, আমরা ধরেন টোটাল 3 জনের ক্লাস নেব আপনাদের এফএম। হ্যাঁ, আমি নিব মেজবা আর হচ্ছে আপনার সাইদ ভাই। আমি নিব 6টা ক্লাস, শিডিউলে অনুযায়ী 6টা ক্লাস আছে। আর আর সিরিয়াল অনুযায়ী 6টা ক্লাস আছে। আর আমি নিব 6টা, মেজবা নিবে 6টা, আর ইয়া মনে হয় 12টা, আপনার সাইদ ভাই। বাট আমাদের ক্লাস চেঞ্জ হয়, ঠিক আছে? স্যার স্যার আসলে আমি ওই যে এখন একবারেই হয়েছে, আমি মনে করছি অ্যাকাউন্টিং। সরি স্যার। তো আপনার একবারই হয়েছে, ইলিয়াস খান। ভেরি গুড। ঠিক আছে, প্রথমে আসি আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কি, এটা আমরা কেন করব? স্যার শুরুতে একটু আপনার সম্পর্কে জানতে পারলে ভালো হতো। ও আচ্ছা, আমার সম্বন্ধে। জি জি স্যার। স্যার। সম্বন্ধে কি জানতে চাচ্ছেন বলেন? যেমন স্যার আপনি স্যার কোথায় আপনার আছেন? সম্বন্ধে না আপনার ইন্ট্রোডিউসটা জানতে চাচ্ছি আর কি। ও আমার সম্বন্ধে, আচ্ছা। আমি হচ্ছে মোহাম্মদ আরশাদুল কবির, এর নাম তো দেখছেনই। হ্যাঁ, জি স্যার। আমার আরেকটা নাম আছে, আমার নিকনেম নয়ন। আমি রাইট নাও আছি হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, একমি ফার্মাসিউটিক্যালস এ আছি জিএম ফাইন্যান্স হিসাবে, ঠিক আছে? তো আমি সিএ করেছি আপনার একনবীন থেকে, একনবীন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইন দ্য ইয়ার 2012 এর মে জুন সেশনে আমি কোয়ালিফাই করেছি। তো আমি ফার্মে ছিলাম টোটাল 3.5 বছরের মতো। আমার 2008 এর অক্টোবরে রেজিস্ট্রেশন, আমি ফেব্রুয়ারির দিকে আমি ইয়া করেছি আর কি। হ্যাঁ, ফার্ম লিভ করে আমি একমিতে জয়েন করেছি। তো একমিতে 2012 এ আমার জয়েনিং হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখে, ঠিক আছে? তো ওই সময় থেকে আমি এখন পর্যন্ত একমিতেই আছি। আর কিছু? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমার ইউনিভার্সিটি ছিল ঢাকা ইউনিভার্সিটি। আমরা বিবিএমবি 8 বেস ছিলাম। এবং আমি বেসিক্যালি অ্যাকাউন্টিং স্টুডেন্ট, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম এআইএস। আর কলেজ ছিল নটরডেম কলেজ। আর আর কি বলবো, স্কুল ছিল নরসিংদীতে। আর কি বলবো? স্যার আমার একটা থ্যাংক ইউ কোশ্চেন স্যার। করতে পারি?
আমার ওয়াইফ উনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ বলেন। স্যার আপনি কি মেজবা স্যারের ফ্রেন্ড ছিলেন? জি জি, মেজবার আমি ফ্রেন্ড। জি, আপনি নটরডেম কলেজ বলছেন তো এর জন্য জিজ্ঞেস করলাম আর কি। মেজবা আমি ইউনিভার্সিটিতে একই ব্যাচ। আচ্ছা আচ্ছা। স্যার আরেকটা কোশ্চেন করি। জি জি জি, অবশ্যই কোশ্চেন করবেন। স্যার মইনুল ইসলাম এফসি এরও কি ফ্রেন্ড আপনি? না, মইনুল আমাদের একটু জুনিয়র। ও আচ্ছা। আমি মেজবা স্যারের অনেক ক্লাস করছি স্যার, সার্টিফিকেট লেভেলে, কিন্তু আপনার কোনো ক্লাস পাইনি। মেজবার আমি সেম সেকশনে ছিলাম, হয়তো বা এমআই করেছেন মেজবার, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। এনিথিং এলস? স্যার নট নাও। নট নাও। ঠিক আছে, আমরা স্টার্ট করি। ওকে স্যার। ওকে, প্রথমে আসে হোয়াট ইজ দ্য গোলস অর হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি এফএম টা কি? কোম্পানির পার্সপেক্টিভে বলেন। স্যার একটা ব্যবসা প্রতিষ্ঠান রান করার জন্য ফাইন্যান্স ম্যানেজ করা। একদম আনঅফিসিয়াল। গেটিং দ্য বেস্ট পসিবল আউটকাম ফ্রম ফাইন্যান্স। হতে পারে। বেস্ট পসিবল আউটকাম বলতে আমরা কি বুঝি? আউটকাম বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? রেজাল্ট। কি রেজাল্ট? স্যার আই থিঙ্ক সবসময় তো আউটকাম নাও তো হতে পারে। আমাদের অনেক কার্যক্রমে যেখানে আমরা ফাইন্যান্সিং করি সেখানে আমাদের আউটকাম নাও হতে পারে, বাট এটাও আপনার ফাইন্যান্সিং এর মধ্যে তো পড়তে পারে নাকি স্যার? একজন বলেছে প্রফিট অর রিটার্ন, ঠিক আছে? আল নোমান শিশির উনি বলেছেন প্রফিট রেজাল্ট মানে প্রফিট অর রিটার্ন। প্রফিট বললে এখানে কিন্তু অনেক বেগ থাকবে। কেন? ধরেন আসলে প্রফিট আসলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আর অ্যাকাউন্টিং দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। প্রফিটের ডেফিনেশন আমরা কি জানি? অ্যাক্রুয়াল কনসেপ্টে আপনি একদিকে রেভিনিউ একদিকে এক্সপেন্স দুইটা চার্জ করার পর ব্যালেন্সিং যে ফিগার থাকবে সেটি হচ্ছে প্রফিট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। বাট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট there is a significant difference, ঠিক আছে? প্রফিট বলতে অ্যাকচুয়ালি কোন প্রফিট কি বোঝাবে সেটা নিয়ে কিন্তু ডিবেট আছে। স্যার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলতে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল রিসোর্সকে প্রপারলি ইউটিলাইজ করা, অ্যানালাইসিস করা, সেটা নাকি আমরা ম্যাক্সিমাম লেভেলে আমি আমার ফাইন্যান্সিয়াল রিসোর্স বা ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো আছে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, এটাকেই বোঝানো হয় আর কি। ফাইন্যান্সিয়াল রিসার্চ বলতে কি বোঝায়? রিসোর্স বলতে হচ্ছে মানি, ইনস্ট্রুমেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন যদি ডেরিভেটিভ মার্কেট হয় ডেরিভেটিভ, শেয়ার, এই জাতীয় জিনিসগুলো আর কি। তারপর হচ্ছে আপনার বন্ড, কখন বন্ডটা ইউজ করব, অ্যানালাইসিস করা, এটা কি কোনটা বেনিফিশিয়াল হবে, অপরচুনিটি কস্ট কি, এই জাতীয় জিনিসগুলো বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মূল বিষয় আমি মনে করি। ওকে, রাইট, ঠিক আছে, আপনি কিছু কভার করেছেন। স্যার ওয়ার্কিং ক্যাপিটাল থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল সোর্সিং পর্যন্ত, মানে পুরো জিনিসটাকে ম্যানেজ করা, ট্রেজারি ম্যানেজমেন্ট হইতে পারে, মানে ওকে, ফুল জিনিসটা। আমরা যদি অ্যাকাউন্টিং ব্যালেন্স শিট অনুযায়ী বলি সেক্ষেত্রে স্যার এটা ফাইন্যান্স ইকুইটি ফাইন্যান্সিং সোর্সের ক্ষেত্রে স্যার এটা হইতে পারে, যেমন ইকুইটি বা ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট, ফান্ড ইউটিলাইজেশন। অনেকের সবারই কিন্তু কিছু না কিছু ধারণা আছে, রাইট? হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি আপনারা যা বলছেন সবাই রাইট, আমি কিন্তু কাউকে ডিনাই করছি না। ধরুন কেউ পার্টলি বলছেন, কেউ ফুললি বলছেন, কেউ ইনিশিয়াল টপিকটুকু বলেছেন, সবাই রাইট। অ্যাকচুয়ালি দেখেন, যদি আমরা ব্যালেন্স শিটের কথা চিন্তা করি, ব্যালেন্স শিটের কি দুইটা পার্ট? কি কি বলেন তো? কি কি ব্যালেন্স? অ্যাসেট, লায়াবিলিটি। একদিকে হচ্ছে অ্যাসেট আর একদিকে হচ্ছে লায়াবিলিটি এন্ড ইকুইটি। অ্যাসেট লায়াবিলিটি। এখন দেখেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কি করে? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করে কি? অ্যাকুইজিশন অফ ফান্ড, মানে ফান্ডটাকে অ্যাকোয়ার করে, ফান্ডটা নেয়, সোর্সিং করে, নিয়ে আপনার ধরেন ডান হাত দিয়ে নিল, বাম হাত দিয়ে ইনভেস্টমেন্ট করলো। বাম হাত দিয়ে ইনভেস্টমেন্ট মানে কেন বললাম? ধরেন অ্যাসেটটা বেসিক্যালি আমাদের লেফট সাইডে থাকে আর লাইবিলিটি এন্ড ইকুইটি আমাদের রাইট সাইডে থাকে, নাকি? আমাদের ট্রেডিশনাল সিস্টেম অনুযায়ী। এখন যদি উপর নিচ থাকে
বা ট্রেডিশনাল সিস্টেম অনুযায়ী রাইট সাইডে থাকবে লাইবিলিটি এন্ড ইকুইটি আর লেফট সাইডে থাকবে কি অ্যাসেট। এখন রাইট সাইড থেকে আমরা কি ফান্ডিং নিব, রাইট সাইড থেকে আমরা ফান্ডিং নিব, এটা আমরা ইনভেস্টমেন্ট করব কোথায়, লেফট সাইডে আমরা ইনভেস্টমেন্ট করব। সো ওইখান থেকে কি আমরা একটা রিটার্ন পাবো, আমরা একটা আউটফ্লো পাবো, সেটাই হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, মানে অ্যাকুইজিশন অফ ফান্ড এবং প্রফিটেবল অথবা যেখানে ভালো রিটার্ন আসতেছে সেখানে আমরা কি ইনভেস্টমেন্ট করব। এখন দেখেন তাহলে হোয়াট ইজ দ্য গোলস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের গোলসটা কি অ্যাকচুয়ালি? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন স্যার মিনিমাম লেভেল কস্ট অফ ক্যাপিটাল হবে বা ফান্ড হবে মিনিমাম লেভেল থেকে নেওয়া, আর ইনভেস্ট হবে ম্যাক্সিমাম লেভেলে। অর্থাৎ মিনিমাম লেভেলে আমি ফান্ড কালেকশন করব বা রিসোর্স কালেকশন করব কস্টিং দিয়ে, আর ম্যাক্সিমাম লেভেলে আমি ইনভেস্ট করব। গোলসটা, হ্যাঁ আপনার কথা 100% রাইট। হ্যাঁ আসলে আমরা যখন ফাইন্যান্সিং ফান্ডটা অ্যাকোয়ার করব তখন যেখানে রেট অফ ইন্টারেস্টটা যেখানে কম সেখান থেকে অ্যাকোয়ার করব, আর ইনভেস্টমেন্ট করার সময় কি আমরা যেখানে সবচেয়ে হাইয়েস্ট রিটার্ন আসতেছে সেখানে আমরা ইনভেস্টমেন্ট করব। একদম রাইট, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন যদি এক কথাই বলতে চাই হোয়াট ইজ দ্য গোলস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এখানে দুইটা গোলসের কথা আমি বলে দেই। একটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এন্ড সেকেন্ড ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। So wealth maximization হচ্ছে financial management's main goal. Why not profit maximization? স্যার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা বেসিক্যালি লং টার্ম পার্সপেক্টিভ থেকে শেয়ার হোল্ডারদের দিক থেকে চিন্তা করা হয়। আর Wealth বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? কোম্পানির ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট না, ওয়েলথ বলতে কি বোঝায়? কি ক্যাপাসিটি টু আর্ন, রাইট পাশের কথা চিন্তা করেন, ইকুইটির কথা চিন্তা করেন। যেগুলো 1 ইয়ারের বেশি যেগুলো এক্সিস্ট করে ওগুলোকে বলা হয়। স্যার রিটার্ন আর্নিংটা ইকুইটিটা বাড়ানো, রিটার্ন আর্নিংস বলা যাবে না, অনলি ইকুইটি বলতে হবে। ইকুইটি কোম্পানির কি কি হতে পারে? পেড আপ ক্যাপিটাল হতে পারে, রিটার্ন আর্নিংস হতে পারে, আদার রিজার্ভ হতে পারে, ঠিক আছে, রিভ্যালুয়েশন সারপ্লাস, এইগুলি হচ্ছে কি আমার ইকুইটি। এখন আমরা এখানে আরেকটা বলি নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, এনএভি, ঠিক আছে, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার মানে কি? টোটাল অ্যাসেটকে আমরা টোটাল ইকুইটিকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আপনার যে ভ্যালু আসবে সেটা হচ্ছে কি নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। এখন এটা যত ম্যাক্সিমাইজ হবে কোম্পানির পজিশন কি তত ভালো হবে। ক্লিয়ার? জি স্যার। সো আমরা বলছি কি প্রফিট ম্যাক্সিমাইজেশন না, আমরা বলছি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওয়েলথ মানে হচ্ছে ইকুইটি। সো ইকুইটির পোরশনটা আমরা কিভাবে বাড়াবো বলেন তো? স্যার রিইনভেস্টমেন্ট হতে পারে, আমরা ডিরেক্টলি ডিভিডেন্ড না দিয়ে। ইনভেস্টমেন্ট হতে পারে থ্রু ইকুইটি, শেয়ারের থ্রুতে ইনভেস্টমেন্ট হতে পারে, রাইট? একটা আর কি কি হতে পারে? স্যার ডিউরিং দ্য ইয়ার আমাদের প্রফিট গুলা শেয়ার প্রিমিয়াম যোগ করে ওটা বাড়বে। প্রফিটটা যদি আমরা অ্যাড করি, কিন্তু আমরা তো বলতেছি আমাদের উদ্দেশ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন না। স্যার শেয়ারের প্রাইস বৃদ্ধি করে, শেয়ারের প্রাইস বৃদ্ধি করে, কিন্তু শেয়ারের প্রাইস যতই বৃদ্ধি করেন এটা কি আপনার কখনো কি এটা ব্যালেন্স শিটে আমরা কি রেকর্ড করি? আমরা কি শেয়ার ক্যাপিটাল কোন প্রাইসে রেকর্ড করি? ফেস ভ্যালুতে নাকি? স্যার ডিভিডেন্ড না দিয়ে ওইটাকে না, আমি আগে ওই যে উনি একজন বলেছেন শেয়ারের প্রাইস বৃদ্ধি করে আমরা ইকুইটি বাড়াইতে পারি, কিন্তু কোশ্চেনটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল আমরা যেটা ব্যালেন্স শিটে রিপোর্ট করি, ঠিক আছে, এটা কি আমরা ফেস ভ্যালুতে করি নাকি মার্কেট প্রাইসে করি? ফেস ভ্যালুতে স্যার। ফেস ভ্যালু যদি করি তাহলে আমরা যতই শেয়ারের মার্কেট প্রাইস বাড়াই না কেন আমাদের কিন্তু ওয়েলথ কিন্তু বাড়বে না। জি স্যার। সো আর কি কি হতে পারে? শেয়ার প্রিমিয়াম দ্বারা। শেয়ার প্রিমিয়াম তো আপনি সবসময় পাবেন না, এটা ওয়ান টাইম পেতে পারেন যখন আপনি শেয়ার ইস্যু করবেন তখন, ঠিক আছে, বাট এটা কিন্তু আপনার অপারেশনের থ্রুতে না। আসলে এগুলি ইন্ডিকেটর, বাট মেইন ইন্ডিকেটর হচ্ছে কি রিটার্ন আর্নিংস বাড়ানো, রিটার্ন আর্নিংস বাড়ানো। এখন রিটার্ন আর্নিংস আমরা কিভাবে বাড়াইতে পারি? প্রফিটের মাধ্যমে।
প্রফিটের মাধ্যমে। তার মানে দেখেন আমরা বলছি আমাদের উদ্দেশ্য কি প্রফিট ম্যাক্সিমাইজেশন না, বাট ইভেন্চুয়ালি প্রফিট যদি না হয় তাহলে কখনো কিন্তু আপনি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এনশিওর করতে পারবেন না, জি স্যার। রাইট? জি স্যার, রাইট স্যার। সো আমাদের অবজেক্টিভ হচ্ছে অথবা গোলস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, নট প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখন প্রফিট ম্যাক্সিমাইজেশন থেকে আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন আপনার সুপিরিয়র কেন? স্যার এটা লং টার্ম পার্সপেক্টিভে চিন্তা করা হয়। প্রফিট ম্যাক্সিমাইজেশনটা শর্ট টার্মে অনেক সময় আমার প্রফিট বেশি থাকতে পারে, বাট আলটিমেটলি আমার শেয়ার হোল্ডারের গোল। শর্ট টার্ম কেন প্রেফার করি না আমরা? ধরেন কি বিভিন্ন ব্রাঞ্চ আমরা ব্যাংকে কাজ করেছি অনেকে, রাইট? অডিট করেছি কিনা? ব্যাংকে অডিট করেছি, বিভিন্ন ব্যাংকে করেছি, ব্যাংক অডিট করেছি, ব্যাংক অডিট করি নাই কেউ? আচ্ছা যাই হোক, আল নোমান শিশির উনি ব্যাংক অডিট করেছে। আচ্ছা ব্যাংক অডিটের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, তাদের টোটাল যে ব্রাঞ্চের প্রফিট আছে সেটাই কিন্তু আপনার কিসের প্রফিট? টোটাল ব্যাংকের প্রফিট। আর ট্রেজারি থেকে কিছু প্রফিট আছে, সবকিছু মিলে কি আপনার ব্রাঞ্চ ব্যাংকের প্রফিট হয়। এখন ব্রাঞ্চের প্রফিটটা কিন্তু সবসময় একটা টার্গেট থাকে যে আপনি এত টাকা প্রফিট করবেন। এখন কোন একজন ব্রাঞ্চ ম্যানেজারকে আপনি 1 বছরের একটা টার্গেট দিলেন যে আপনি 1 বছরে এত টাকা প্রফিট করবেন। এখন দেখেন সে সামহাও কি ওই 1 বছরে যদি আপনি এত টার্গেট ধরেন, এত টার্গেট দিল যে আপনি এবার যদি 50 কোটি টাকার প্রফিট করতে পারেন তাহলে আপনাকে কি একটা গাড়ি দেওয়া হবে। এখন গাড়ির উদ্দেশ্যে দেখবেন কি ওই ব্রাঞ্চ ম্যানেজার যেই করেই হোক সে করবে কি ওই রেসপেক্টিভ ইয়ারে আপনার টার্গেট যেটা আছে সেটা ফিল আপ করার চেষ্টা করবে। এখন ধরেন কোন এক সময় দেখা গেছে কি নন পারফর্মিং লোন চলে আসছে, হ্যাঁ ফার্স্ট ইয়ারে ছিল না, সেকেন্ড ইয়ারে নন পারফর্মিং লোন চলে আসছে, বাট তাকে তো টার্গেট দেওয়া হয়েছে 1 বছরে। এখন নন পারফর্মিং লোন যখন সেকেন্ড ইয়ারে চলে আসলো তখন আগের বছরের যে প্রফিটটা, হ্যাঁ ধরেন আগের বছরে হিউজ লোন ডিসবার্স করে তার প্রফিটটা দেখিয়ে দিছে, বাট সেকেন্ড ইয়ারে গিয়ে আপনার চলে আসলো, আপনার নন পারফর্মিং লোন চলে আসলো। ইভেন্চুয়ালি কি হলো, ফার্স্ট ইয়ারে টার্গেট অ্যাচিভ, সেকেন্ড ইয়ারে গিয়ে এটা আবার গিয়ে ডিক্লাইন করলো। সো টার্গেট অ্যাচিভ হলো, এই ধরনের কোয়ালিটি সম্পন্ন কোনো প্রফিট আসলো এটা আসে নাই। সো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে দেখা যায় কি শর্ট প্রফিট ম্যাক্সিমাইজেশনটা বেসিক্যালি শর্ট টার্মের জন্য হয়। অলরেডি একজন বলেছেন এটা, হ্যাঁ এটা শর্ট টার্মের জন্য হয়, এটা কখনো লং টার্মে কনসিডার করা হয় না। আবার এটাও সত্য যদি আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন এনশিওর না হয় তাহলে কখনো কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে না। ঠিক আছে? জি স্যার। আবার এখানে বলতেছি যে এটা প্রফিট, আসলে দেখেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমি প্রথমে যেটা বলছিলাম আমরা 3 ধরনের প্রফিটের কথা জানি। একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস প্রফিট, একটা হচ্ছে আপনার ইকোনমিক প্রফিট, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো প্রফিট। অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলতে ইন এবং আউট, ক্যাশ ইন এবং আউট, যদি আপনার ব্যালেন্স কিছু থেকে থাকে তাহলে কি আমরা কোম্পানিকে ভালো বলতেছি, আদারওয়াইজ ভালো বলছি না। বুঝতে পেরেছেন? মানে ক্যাশ প্রফিট আপনার থাকতেছে কিনা, যদি ক্যাশ প্রফিট থাকে তাহলে কি আপনার কোম্পানির পজিশন ভালো, আর যদি ক্যাশ প্রফিট না থাকে তাহলে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আন্ডারে ওই কোম্পানিকে আমরা ভালো বলছি না। বাট প্রফিট ম্যাক্সিমাইজেশনে অ্যাকচুয়ালি কোন একজন পার্টিকুলার ব্রাঞ্চ ম্যানেজারকে অথবা কোন একজন সেলস পারসনকে আপনার কোন প্রফিটের টার্গেট দেওয়া হয়েছে সেটা কিন্তু ক্লিয়ার না। এটা কি ইকোনমিক প্রফিট, এটা কি আপনার অ্যাকাউন্টিং প্রফিট, এটা ক্যাশ ফ্লো প্রফিট, সেটা কিন্তু এখানে ডিক্লেয়ার করা নাই। মানে প্রফিটের টার্মটা ভ্যাগ। সেকেন্ড অনেকেই বলতেছেন টাইম বিল অফ মানি, অনেকেই বলছেন যে শর্ট টার্মে এটা কনসিডার করা হয়। এখন কোন একটা বিজনেস যখন স্টার্ট আপ হয় ইনিশিয়ালি কোম্পানিটা কিন্তু খুব একটা ভালো করতে পারে না, স্ট্রাগল করে। দেখা যায় উইথ দ্য প্যাসেজ অফ টাইম কোম্পানির পজিশন অনেক সময় ভালো হয়ে যায়। এখন এখানে কিন্তু কখনো কিন্তু টাইম বিল অফ মানি কিন্তু কনসিডার করা হয় না, যে আজকে ভালো কালকে খারাপ, এরপরে আবার ভালো হয়ে যেতে পারে। সো ওভার দ্য পিরিয়ড আপনার ক্যাশ ফ্লোর যে একটা ইম্প্যাক্ট আছে, আপনার ডিসকাউন্টিং এর যে একটা ইম্প্যাক্ট আছে, সেটা কিন্তু কখনো কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশনে আপনার কনসিডার করা হয় না। ঠিক আছে? এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিস্ক এবং রিটার্ন।
আপনি যেমন রিস্ক জায়গায় ইনভেস্টমেন্ট করতেছেন, তারপরে আপনি একটা রিটার্ন পাচ্ছেন, ওই যে রিস্কের জন্য আপনার টাইম ভ্যালু অফ মানির উপর একটা ইম্প্যাক্ট আসতেছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু কনসিডার করা হয় না। দ্যাটস ওয়াই profit maximization is less superior than the wealth maximization, মানে আমরা বলবো কি, that's why wealth maximization is superior than the profit maximization. প্রাইমারি স্যার আমরা কি বলতে পারি তাহলে স্যার জি তাহলে বলেন। আমরা কি বলতে পারি যে প্রফিট ম্যাক্সিমাইজেশনের গোলটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা? সরি আবার বলেন, আমি বুঝতে পারিনি। অর্থাৎ স্যার প্রফিট ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে কি আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা হচ্ছে না? জি দ্যাট মিন্স প্রফিট ম্যাক্সিমাইজেশনের তো একটা উদ্দেশ্য হতে পারে আলটিমেটলি যে ওয়েলথ না, আমাদের আলটিমেটলি অবজেক্টিভ হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। বাট আমি বললাম কি, আপনি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন নিয়ে বসে থাকলেন বাট প্রফিট ম্যাক্সিমাইজেশন ইমফেসাইজ দিলেন না অথবা কনসিডার করলেন না, তাহলে কখনো কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে না। আমি সেটা বলছি, মানে এটার একটা প্রি কন্ডিশন হচ্ছে কি, আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করা। আমি স্যার এই জন্যই বললাম তাহলে কি প্রফিট ম্যাক্সিমাইজেশনের উদ্দেশ্য কি হচ্ছে ওয়েলথটাকে ম্যাক্সিমাইজ করা? জি 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 থ্যাংক ইউ স্যার। এখানে আরো কোশ্চেন আছে। ধরেন প্রফিট করলেন আপনি, ধরেন ডিউরিং দ্য ইয়ারে আমি 100 কোটি টাকা প্রফিট করলাম, ঠিক আছে? এখন দেখা গেল কোম্পানি এই বছরে কি 100% পে আউট রেশিও, মানে 100% ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে। এই বছরে কোম্পানি কি 100 কোটি টাকা তার প্রফিট ছিল, 100 কোটি টাকা কি আবার সে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছে, আবার 100 কোটি টাকা সে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছে। তাহলে কিন্তু আসলে কোম্পানির কিন্তু ওয়েলথ কিন্তু কোনো চেঞ্জ আসলো না। আপনি 100 কোটি টাকা প্রফিট করেছিলেন, আবার 100 কোটি টাকা কি ডিভিডেন্ড হিসেবে এবং শেয়ার হোল্ডার মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করে দিলেন, সো আপনার কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হলো না। ক্লিয়ার? জি স্যার, রিটেন করতে। এনিথিং এলস? এনি আদার কোশ্চেন? তার টোটাল বিষয়টা তাহলে প্রফিটকে কিভাবে আমরা রেশিও অ্যানালাইজ করতেছি সেই হিসাবে ব্যবহার করতেছে, তাই না? সরি স্যার প্রফিটকে কতটুকু আমরা কোন রেশিওতে ভাগ করে দিচ্ছি সেটার উপরই স্যার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা হচ্ছে, তাই না স্যার? না না আচ্ছা ঠিক আছে, আপনি ধরে নিন এইটাই। হ্যাঁ, এটা আমি ডিভিডেন্ড পলিসিকে আবার পড়াবো, ঠিক আছে? এটা ডিভিডেন্ড পলিসির উপর কিন্তু কিছু ইমপ্যাক্ট আছে। আর কিছু? থ্যাংক ইউ স্যার। ডিভিডেন্ড স্যার ডিভিডেন্ড আর্নিং এর মাধ্যমে প্রফিট ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা হয়, তাই না স্যার? জি 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 জি। সো এখন দেখেন আমাদের পারপাস হচ্ছে কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। এখন দেখেন এই ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে গেলে দেখেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমি অলরেডি কিন্তু বলেছি আমি কি করব, অ্যাকুইজিশন অফ ফান্ড অ্যাকোয়ার করব। ফান্ড অ্যাকোয়ার এটা কি বলে, এটাকে আমরা কি বলি ফাইন্যান্সিয়াল ভাষায়, এটাকে আমরা কি বলি? ক্যাপিটাল সোর্স। ফাইন্যান্সিং সোর্স হতে পারে না, মানে ফাইন্যান্সিং ডিসিশন বলতে পারি না আমরা। আমরা দেখেন ফান্ডটা নিয়ে আসলাম, নিয়ে আমরা কোথায় ইনভেস্টমেন্ট করব? আমরা কোথায় ইনভেস্টমেন্ট করব? যেখানে স্যার রিটার্ন বেশি পাবো। যেখানে রিটার্ন বেশি পাবো, ওকে। তার মানে আমরা দেখেন আমরা এটা ইনভেস্টমেন্ট করতেছি, সো আরেকটা ডিসিশন হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, একটা হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন, আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। সো আরেকটা ডিসিশন কিন্তু আছে, আমরা করলাম কি ফান্ড কম জায়গা থেকে, যেখানে ইন্টারেস্ট কম সেখান থেকে ফান্ড নিয়ে আসলাম, যেখানে রিটার্ন বেশি সেখানে আমরা ইনভেস্টমেন্ট করলাম, সো আমাদের প্রফিট হলো। এখন প্রফিটটাকে আমরা ডিস্ট্রিবিউশন করে দিব নাকি এটা আমরা রিটেন আর্নিংসে ট্রান্সফার করব, সেটার জন্য আরেকটা ডিসিশন আছে। বলেন তো কি ডিসিশন? ম্যানেজমেন্ট ডিসিশন স্যার। নো, ডিভিডেন্ড ডিসিশন। কি বললেন? ডিভিডেন্ড ডিসিশন। সো এই তিনটা ডিসিশন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন,
আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, আর লাস্টে হলো কি আপনার ডিভিডেন্ড ডিসিশন। সো এই তিনটা ডিসিশন আপনি ভায়োলেট করে কখনো কিন্তু আপনি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে পারবেন না। এই তিনটার যে লজিক গুলি আছে এই লজিক গুলি কিন্তু আপনার কনসিডার করতে হবে, ঠিক আছে? জি স্যার। সো এখন আসেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে, তাহলে আমরা ডিসিশন গুলি কিভাবে ইভলভিং হচ্ছে দেখেন। প্রথমে আসেন, আমি বলেছিলাম কি রাইট পাশে আছে হচ্ছে কি ইকুইটি এন্ড হচ্ছে কি লাইবিলিটি। প্রথমেই দেখেন, আপনি ধরেন কি আপনি নরমাল, আমরা তো আসলে বিভিন্ন ভাবে পরিবারের সাথে আমরা কানেক্টেড, তাই না? সবাই যার যার পরিবারের সাথে কানেক্টেড। কারো পরিবার বিজনেস করে, কারো পরিবার আপনার দেখা যায় জব হোল্ডার, হ্যাঁ, সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে, কেউ আবার দেখা গেছে বাইরে থাকে, এটসেট্রা। বিভিন্ন ভাবে কিন্তু আমরা ফাইন্যান্সিং এর সাথে ইনভলভ। এখন দেখেন, সরি কেউ কিছু বলতে চাচ্ছিলেন? এখন দেখেন যারা বিজনেসের সাথে রিলেটেড তাদের সাইকেলটা যদি আপনি একটু কনসিডার করেন, ধরেন আপনার ফাদার অথবা আপনার ব্রাদার অথবা আপনার ফ্যামিলি মেম্বার কেউ একজন বিজনেস করতে চাচ্ছে, প্রথমেই কিন্তু সবাই জিজ্ঞেস করেন আপনারা, ঠিক আছে বিজনেস করবে ভালো, এখন কি বিজনেস করবে জিজ্ঞেস করা হয়? স্যার করা হয়। করা হয়। তার মানে কি আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনটা কিন্তু প্রথমেই কিন্তু ইম্পর্টেন্ট, যে আপনি বিজনেস করবেন ভালো কথা, বাট আপনি কিসের বিজনেস করবেন, তার মানে আপনি কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন। সো ইনভেস্টমেন্ট ডিসিশন কিন্তু চলে আসলো। স্যার এরপরে হচ্ছে আউটকাম কেমন হতে পারে আমার এই ইনভেস্টমেন্ট থেকে, এটা আমরা ঠিক করব। ইনভেস্টমেন্টের সাথে তো এটা রিলেটেড, আউটকাম কেমন আসবে কি রিলেটেড। সো ধরেন কি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, আপনি কি টাকা দিবেন তাকে, তাকে পার্সু করবেন অথবা তাকে এনকারেজ করবেন? শেয়ারের বিজনেস করবেন? না স্যার। নো। সো ফ্যামিলি থেকে সাপোর্ট দিবেন না। আবার মনে করেন কি সে করবে কি, এখন একটা ছোটখাটো বিজনেস স্টার্ট করবে কি, ইম্পোর্টের বিজনেস করবে, সে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে বাংলাদেশে সাপ্লাই দিবে। সো এটার ডিমান্ড আছে। সো আপনি অ্যানালাইসিস করে দেখলেন কি, অথবা বাসার সবাই অ্যানালাইসিস করে দেখলো হ্যাঁ বিজনেস কিন্তু খারাপ না। সো সবাই তাকে পারমিশন দিলেন যে ঠিক আছে আপনি বিজনেস করেন। এখন বিজনেস করতে গেলে তার যে ইনভেস্টমেন্ট ডিসিশনটা আছে, ইনভেস্টমেন্ট ডিসিশন দেখেন সেটা কিন্তু ফিক্সড হয়ে গেল। এখন আসেন ফাইন্যান্সিং ডিসিশন। সে যখন বিজনেস স্টার্ট করবে প্রথমে সে টাকাটা কিভাবে ম্যানেজ করবে বলেন তো? ধরেন আপনার ফাদারই করলো অথবা আপনার ব্রাদার, কিভাবে টাকা ম্যানেজ করবে উনি বলেন? ওন ফাইন্যান্স হতে পারে বা ওন ফাইন্যান্স, আমি কথাটা নিয়েছি, ওন ফাইন্যান্স। তার মানে নিজের থেকে প্রথমে টাকা দিবে, তাই তো? নিজে থেকে দিবে। ধরেন উনি যে বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছে এটাতে ইনিশিয়ালি আপনার 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট দরকার, এখন ওনার কাছে আছে হলো 20 লাখ টাকা, তো বাকি 80 লাখ টাকা উনি কিভাবে ম্যানেজ করবে? মর্টগেজ, ল্যান্ড মর্টগেজ দিয়ে নিব স্যার। আসেন আসতেছি আস্তে আস্তে। ফ্যামিলি কারো ওনার কাছে টাকা ছিল 20 লাখ, এখন ধরেন উনি আত্মীয় স্বজনের কাছ থেকে নিল হলো বাকি 80 লাখ, নিয়ে উনি বিজনেসটা স্টার্ট করলো। বিজনেস কিন্তু ইভলভিং হচ্ছে, বিজনেস স্টার্ট। কিছুদিন পর দেখা গেল ওনার আসলে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা 6 মাস, তো ওনার লিড টাইম হচ্ছে 6 মান্থ। তো উনি যখন একটা এলসি করে, ওনার একটা এলসি করে এলসির আবার ওই মালটা আসতে ওনার মিনিমাম 3 মান্থসের মতো সময় লাগে। একজনের শব্দ হচ্ছে একটু, হ্যাঁ তবে একটু মিউট করে রাখেন, দেখেন কারো একজনের শব্দ হচ্ছে। 207 রোল ভাইয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন দেখেন বিজনেস স্টার্ট হয়ে গেল, এখন বিজনেসটা কিন্তু ইভলভিং হচ্ছে। হ্যাঁ এখন 100 কোটি টাকা, ওই 1 কোটি টাকা উনি ইনভেস্টমেন্ট করে ফেললো। এখন দেখা গেল কি লিড টাইম যেহেতু আপনার 3 মান্থস, হ্যাঁ লিড টাইম আরেকটা এলসি আসতে 3 মান্থের সময়, সো ওনার ফার্দার ফাইন্যান্সিং দরকার। এখন উনি কোথা থেকে টাকা নিবে? আচ্ছা ব্যাংক লোন। ব্যাংক তো আপনাকে লোন দিবে না, এই বিজনেস স্টার্টিং এর জন্য লোন দিবে কিন্তু বিজনেসের এগেইনস্টে কোনো লোন দিবে না। সেক্ষেত্রে কি করতে হবে? শেয়ার ইস্যু।
আমার না মাস্টার আপনি তো সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস। ফ্যাক্টরিং করতে পারি। সো আপনি কি করবেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন। আপনি সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস ছিলেন, আপনি করলেন কি এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করে ফেললেন নাকি। সো প্রাইভেট লিমিটেড কোম্পানি করলে আপনি কি ব্যাংক লোনের জন্য আপনি প্লেস করতে পারবেন। ওকে, কোম্পানির নামে লোন হলো, লোন দিল, ওইটা দিয়ে আপনি আবার ইভলভিং করতেছেন, হ্যাঁ আপনি বিজনেস রান করছেন। কিছুদিন পর দেখা গেল কি আপনার আসলে আরো টাকা দরকার। সো এখন আপনি কোথা থেকে টাকা পাবেন? স্যার পাবলিকের কাছ থেকে। কোথা থেকে? আইপিও স্যার, আইপিও। না, আপনি তো প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি কিভাবে আইপিও তে যাবেন? ও স্যার মানে পাবলিকে কনভার্ট করব আর কি। সো আপনি করবেন কি, রাইট, আসলে কি আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানিকে আপনি পাবলিক লিমিটেড কোম্পানিতে কনভার্ট করবেন। ওকে, কনভার্ট করলেন, কনভার্ট করে আপনি আইপিও তে গেলেন, আইপিও তে গিয়ে আপনি টাকা পয়সা জোগাড় করলেন। সো টাকা পয়সা দিয়ে আপনি আপনার স্মুথ বিজনেস রান করতেছেন। 2 বছর পর আপনার আবার টাকা দরকার, এখন আপনি কোথা থেকে টাকা পাবেন? আমি স্যার আবার শেয়ার ইস্যু করতে পারি, স্যার রাইট ইস্যু করতে পারি, বন্ড ইস্যু করতে পারি। আবার রাইট ইস্যু, আচ্ছা আবার রাইট শেয়ার ইস্যু করলেন, আবার রাইট শেয়ার ইস্যু করে আপনি আবার টাকা নিয়ে নিলেন। স্যার আমরা যদি বাকিতে পণ্য ক্রয় করি সেটাও তো এই ফাইন্যান্সিং অন্তর্ভুক্ত হবে না? সবই হবে, সবই হবে। দেখেন আমি কি বলছি, আসলে আপনি শর্ট টার্ম চিন্তা করছেন তো, আমি আর একটু ডিটেল বলি তারপরে বুঝতে পারবেন। আবার কিছুদিন পর আপনার টাকা দরকার, আপনি কোথা থেকে টাকা পাবেন? টিআর ফ্যাসিলিটিতে স্যার ডিবেঞ্চার থেকে। সেটি আবার লিয়েন করে দেওয়া যাবে ব্যাংকে 3 মাস বা 4 মাস পরে। বুঝি নাই। টিআর ফ্যাসিলিটি নিয়ে এলসি করে সেটা ব্যাংকে লিয়েন করে লোন নেওয়া যাবে। না এটা ঠিক আছে, ব্যাংক লোন, ওকে আমি অ্যাকসেপ্ট করলাম ব্যাংক লোন। ওকে, ব্যাংক লোনের মাধ্যমে আপনি নিতে পারেন। ওকে, ব্যাংক লোন আপনি নিলেন, এই স্যার ব্যাংক লোন, ডিবেঞ্চারের মাধ্যমে নেওয়া যাবে স্যার, হ্যাঁ ডিবেঞ্চারের মাধ্যমে নেওয়া যাবে স্যার। ডিবেঞ্চার নিলেন, ডিবেঞ্চারের মাধ্যমে আপনি লোন নিলেন, লোন নিয়ে আপনি বিজনেস আবার রান করতেছেন, বিজনেস ভালো রান করছে। স্যার পেইড ক্যাপিটালটা কি আমি আরো বাড়াইতে পারি? হ্যাঁ আসতেছে, কিছুদিন পর আপনার আবার টাকা দরকার হলো, এখন কোথা থেকে নেবেন? প্রিফার্ড স্টক। প্রিফার্ড স্টক, ওকে প্রিফার্ড স্টক দিয়ে আপনি আবার 2 বছর রান করলেন, 2 বছর পর আপনার আবার টাকা দরকার, এখন আপনি কোথা থেকে নেবেন? স্যার রিসিভেবল ফ্যাক্টরিং করা যেতে পারে, বা ফ্যাক্টরিং করলেন সব কিছু, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স তো এগুলি বেসিক্যালি শর্ট টার্মের জন্য হয়, 3 মাস 2 মাসের জন্য। স্যার সেখান থেকে আপনি লোন নিলেন, ওকে আপনি ওইখান থেকে লোন নিলেন, লোন নিয়ে আপনি আপনার বিজনেস রান করলেন, তাতেও আপনার কিছুদিন পর আবার টাকা দরকার, এখন কোথা থেকে নেবেন? আমি যে এতদিন ধরে বিজনেসটা রান করতেছি, আমার তো রিটার্ন আর্নিং এর টাকা জমা হচ্ছে, আমি তো সেখান থেকে রিইনভেস্ট করতে পারি। রিটার্ন আর্নিংস এর টাকা কখনো জমা হয় না, এটা ভুল কথা। কতবার আমরা ফাইন্যান্সিং করতেছি, এতক্ষণ তো স্যার আমাদের প্রফিট অলরেডি শুরু হয়ে যাওয়ার কথা বিজনেসে। তাহলে তো প্রফিট তো আসতেছেই, প্রফিট তো রোলিং হচ্ছে। এই যে উনি বললো না রিটার্ন আর্নিংস টাই আমার তো টাকা জমছে, রাইট, রিটার্ন এর টাকা জমছে, কিন্তু এটা কখনো কিন্তু চোখে দেখা যায় না, কারণ এটা তো অ্যাক্রুয়াল বেসিসে, এটা তো ক্যাশ প্রফিট না, এটা তো অ্যাক্রুয়াল বেসিস প্রফিট। হ্যাঁ তা ঠিক। সো এখন যদি আপনার টাকা দরকার হয় তাহলে আপনার আর বিজনেস করা দরকার নাই, আপনি গোটায় সব চলে যান নাকি। না স্যার, আমি জয়েন্ট ভেঞ্চারে যেতে পারি কারোর সাথে, সে আমাকে ফাইন্যান্স করতে পারে। ভেঞ্চার গেলেন, সব কিছু করলেন, তারপরে আপনার টাকা দরকার, এখন কোথা থেকে যাবেন? লিকুইডেশন করব। নো, আনসার কিন্তু এটা না, আসলে বিজনেসের নেচারটাই হচ্ছে এটা, যে আপনার টাকা দরকার হবে, আপনি আবার প্রথম থেকে শুরু করবেন, ঠিক আছে, এভাবে লাস্ট পয়েন্ট যেয়ে আবার প্রথম থেকে শুরু, আবার লাস্ট পয়েন্ট যেয়ে আবার প্রথম থেকে শুরু। এই যে ফান্ডিংটা আমরা পিক করতেছি এটাকে বলা হয় পেকিং অর্ডার থিওরি, ঠিক আছে। ফান্ড আপনার দরকার হবেই, এটা যত বড় কোম্পানিই হোক। কেউ যদি বলে আমি সেলফ সাফিসিয়েন্ট, এটা হার্ডলি 2-1টা কোম্পানি বলতে পারবে, কিন্তু অন্য কেউ বলতে পারবে না, তাদের ফান্ড দরকার হবেই। বুঝতে পেরেছেন? এই যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে কি প্যাকিং অর্ডার থিওরি। টোটাল থিওরিটাকেই বলা হচ্ছে কি প্যাকিং অর্ডার, মানে আমি যে ফাইন্যান্সিং পিক করতেছি, আমি কোনটাকে আগে নিব কোনটাকে পরে নিব, এইটার রেশনিংটাই হচ্ছে প্যাকিং অর্ডার থিওরি। এখন দেখেন, আমি যে পিক করব অথবা সোর্সিং করব, আমার যে টাকা দরকার, এই যে ডিটেল জিনিসটা, এটা বলা আছে হলো চ্যাপ্টার 4-এ, সোর্সেস অফ ফিনান্স, ঠিক আছে। এখন আমি সোর্স নিলাম, সোর্স নেওয়ার পর আমি দেখা গেছে কি
এই জিনিসটা আমি সবচেয়ে চিপেস্ট সোর্স থেকে আমি টাকা নিব, তাই না? চিপেস্ট সোর্স, এই চিপেস্ট সোর্স হচ্ছে কি কোনটা, যেটা ডিটেইল ভাবে বলা আছে সেটা হচ্ছে কি আপনার কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টার 5 এ। তার মানে চ্যাপ্টার 2 তে, সরি চ্যাপ্টার 4 এ হচ্ছে আপনার সোর্সেস অফ ফিনান্স, আমি সোর্স কোথা থেকে টাকা নিতে পারি সেটা বলা থাকবে, এবং ওই সোর্সের আমি এটার এগেইনস্টে আমি কত টাকা, যারা কন্ট্রিবিউটর তাদেরকে আমি কত টাকা দিব, মানে কস্ট অফ ক্যাপিটাল কত, সেটা বলা হয়েছিল চ্যাপ্টার 4 এ, সরি 5 এ। এখন দেখেন আমি সোর্সিং করলাম, আমি এটার এগেইনস্টে আমার খরচ কত সেটা আমি জানি, আমি ইনভেস্টমেন্ট করলাম। এখন ইনভেস্টমেন্ট আমি কোথায় করব, এটার ক্রাইটেরিয়া এগুলি কি কি, এগুলি সব কিছু ডিটেইল ভাবে ডিসকাস করা আছে চ্যাপ্টার 2 তে, ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। জি স্যার। চ্যাপ্টার 2 তে দেখেন, চ্যাপ্টার 2 তে এখানে আরো কিছু ধরেন ইনভেস্টমেন্টের সাথে কি রিস্ক একটা কিন্তু অ্যাসোসিয়েটেড থাকে নাকি? আমার কি ধরনের রিস্ক কি কি হতে পারে বলেন তো? মেইনলি দুইটা রিস্কের কথা বললেন। কন্ট্রোল রিস্ক, ইনহেরেন্ট রিস্ক। অডিটের ভাষায় কেন জান, আমরা অডিটের লোক এই কারণে, বিজনেসের ভাষায় বলেন। স্যার হয় Fluctuation লাভ of হবে interest না হয় rate. লস হবে। Fluctuation of interest rate. ফ্লাকচুয়েশন ইন্টারেস্ট রিস্ক, ধরেন আমার ইন্টারেস্ট রিস্ক, আমার যদি আমার লোন না করি তাহলে ইন্টারেস্ট রিস্ক পরে চলে গেল, আর ফ্লাকচুয়েশন হলে আমি যদি ইম্পোর্ট না করি তাহলে আমার এই রিস্কটা কিন্তু কভার, বাট বিষয়টা কিন্তু এই রিস্কের কথা বলি নাই, আমি দুইটা রিস্কের কথা বলবো, একটা আর আনসিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্ক, আনসিস্টেমেটিক রিস্ক। আমি বিজনেসের ভাষায় বলছি তো, আপনার কথা ঠিক আছে, সিস্টেমেটিক আনসিস্টেমেটিক বলা ঠিক আছে, বাট বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম হলো বিজনেস রিস্ক আর হচ্ছে কি ফাইন্যান্সিং রিস্ক। বিজনেস রিস্কটা কি আসলে কি, অনেকে ধরেন বিজনেস করে, আপনি তখন তাকে জিজ্ঞেস করবেন ভাই বিজনেস কেমন চলছে, উনি বলবে কি ভাই বিজনেস ভালো না, মানে এটা কি, মানে কি? তার বিজনেস রিস্ক বিজনেসটা দীর্ঘমেয়াদে কন্টিনিউ করতে পারবে কিনা, অপারেশন, এটা মানে কি প্রফিট ভালো হচ্ছে না। প্রফিট, প্রথমে দেখেন, প্রথমে ও বটম লাইন, বটম লাইন না, প্রথমে হলো টপ লাইন, টপ লাইন আগে বলতে হবে, প্রথমে টপ লাইন বলতে হবে। প্রফিট ভালো হচ্ছে না। নো নো, এটা তো বটম লাইন, টপ লাইন আরেকটা আছে। আর কেনা বেচা ভালো না, সেল হচ্ছে কেনা না। বেচা ভালো না, কেনা বেচা ভালো না মানে কি, সেলস ভালো না। বিজনেস ভালো না মানে হচ্ছে সেলস ভালো না, মানে আমি যে সেল করে যে প্রফিটটা আর্ন করব সেই পরিমাণে আমার সেল হচ্ছে না, তার মানে বিজনেস ভালো না। তার মানে বিজনেস রিস্ক বলতেছে, আমরা যদি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের কথা চিন্তা করি, প্রথমে থাকে হচ্ছে আপনার সেলস, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, থাকবে হলো গ্রস প্রফিট, লেস হচ্ছে কি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং মার্কেটিং এক্সপেন্স, প্লাস হচ্ছে বিভিন্ন অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্স গুলি মাইনাস করার পর যেটা থাকবে সেটা হচ্ছে কি অপারেটিং প্রফিট। এখন বিজনেস রিস্কের মানেই হচ্ছে আমি যে সেলস, এই সেলস করে আমি কি অপারেটিং প্রফিট আর্ন করতে পারতেছি না। ক্লিয়ার? ক্লিয়ার? তো আমি সেল করে কি আমি অপারেটিং প্রফিট আর্ন করতে পারতেছি না। আর আরেকটা বড় রিস্কের কথা যেটা আমি বললাম সেটা হচ্ছে ফাইন্যান্সিং রিস্ক। ধরেন আমি ফাইন্যান্সিং নিলাম, এই ফাইন্যান্সিং এর এগেইনস্টে তাদেরকে কি আমার একটা রিটার্ন দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়। এখন আমার অপারেটিং প্রফিট যেটা আছে, এই অপারেটিং প্রফিটটা আমার সাফিসিয়েন্ট না টু অনার অথবা টু কভার দ্য অপারেটিং ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস। মানে কি, ধরেন আমার 100 কোটি টাকা সেল, 100 কোটি টাকা সেল, আমার অপারেটিং প্রফিট হচ্ছে 10 কোটি টাকা, আমার 100 কোটি টাকা সেল, অপারেটিং প্রফিট হচ্ছে 10 কোটি টাকা। এখন ফাইন্যান্সিয়াল এক্সপেন্স দেখেন, এখানে কিন্তু আপনি বিজনেস ভালো, আপনার অপারেটিং প্রফিট আসছে, বাট ফাইন্যান্সিয়াল রিস্কের কারণে আপনার কোম্পানি আবার কিন্তু কি একটু খারাপ হয়ে যেতে পারে। কিরকম দেখেন, আমি 100 কোটি টাকা সেল করে আমি 10 কোটি টাকা আমি প্রফিট করেছি, বাট আবার দেখা গেল ফাইন্যান্সিয়াল রিস্কে এসে আমি দেখলাম কি আমার ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে কি 15 কোটি টাকা। তার মানে দেখেন, সেল 100 কোটি, অপারেটিং প্রফিট আমার 10 কোটি টাকা, লেস হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আপনার 15 কোটি টাকা।
সো আপনার নেট প্রফিট কত থাকলো? 5 কোটি টাকা। 5 কোটি টাকা কি 5 কোটি লস স্যার। অপারেটিং লস থাকলো আপনার কি 5 কোটি টাকা? তার মানে দেখেন আপনার বিজনেস রিস্ক যদি ভালো হয় বাট ডিউ টু আপনার ফাইন্যান্সিয়াল রিস্কের কারণে আপনার কোম্পানি কিন্তু ভালো অবস্থায় নাই। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, জি স্যার ঠিক আছে। ক্লিয়ার কিনা? জি জি স্যার। তো এটাই আমি বলছিলাম যে আসলে আমরা যখন ধরেন বিজনেস ভালো না, তার মানে আমাদের ইনভেস্টমেন্ট রেট সাথে যে রিস্ক গুলি আছে এই রিস্ক গুলি কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমাদের বুঝতে হবে, বুঝে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। তার মানে এই ডিটেইল জিনিসগুলি আপনার চ্যাপ্টার 2 এন্ড 3 তে কিন্তু ডিসকাস করা আছে। ঠিক আছে, এখন দেখেন আমার বিজনেস রিস্ক ভালো কিন্তু আমার ফাইন্যান্সিয়াল রিস্ক ভালো না। অলরেডি আমি এক্সাম্পল দিয়েছি, আপনারা ধরতে পেরেছেন আশা করি। এখন এই যে ফাইন্যান্সিয়াল রিস্কটা আছে এটাকে এখন আপনি কি মিটিগেট করতে যাচ্ছেন? মিটিগেট কি? আমার কি লোন বেশি, সো লোনটাকে একটু কমায় নিয়ে আসা, অথবা কিছু লোনকে যদি ডেফার্ট করে দেওয়া হয়, সো ডেট ইকুইটি রেশিও এটুকু কমায় নিয়ে আসা, কিভাবে আমি এটাকে স্ট্রাকচারিং করতে পারি, এই স্ট্রাকচারিং জিনিসগুলি সব কিছু বলা আছে হলে আপনার কি ক্যাপিটাল স্ট্রাকচারে। তো ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আপনি এখানে পাবেন অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। সো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে কি বোঝায় বলেন তো? কতটুকু ডেট এবং কতটুকু ইকুইটি নিলে আমার ম্যাক্সিমাম প্রফিট আসবে আর কি, অর্থাৎ আমার ফাইন্যান্সিংটা প্রপারলি হবে, রিস্কটা মিনিমাইজ হবে। মনে করেন 100 টাকার মধ্যে আমার যদি 50 যদি নেই, 50 টাকা ইকুইটি, 50 টাকা যদি আমি ইকুইটি লোন নেই, তাহলে এটা রিস্ক বেশি হয়। বা ইকুইটি আবার বেশি নিলাম, রিস্ক নিলাম না, সেক্ষেত্রে আবার এই ক্যালকুলেশন করা আর কি। Anything else? আমার অ্যাটিটিউড অনুযায়ী আমার হাইয়েস্ট ক্যাপিটাল কি বলে স্ট্রাকচারটা আর কি, যতটুকু আমি নিতে পারি, মানে এটা বলা ক্যাপিটাল পোর্শন আর হলো লোনের পোর্শন। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল মেবি, এটা এরকম সেটটা আর কি। যে লেভেলে কস্ট অফ ক্যাপিটাল কম হবে এবং ভ্যালু অফ শেয়ার বা বেশি হবে ওই লেভেলটাকে অপটিমাম লেভেল ক্যাপিটাল লেভেল বলা হয়। কি হলো, সরি। সো দেখেন ফাইন্যান্সিয়াল রিস্ক আমরা বলছিলাম অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচারে চ্যাপ্টার 5 এ আপনারা দুইটা থিওরি পড়বেন। একটা হচ্ছে সরি 6 এ, চ্যাপ্টার 6 এ, 5 এ না, চ্যাপ্টার 6 এ। একটা হচ্ছে কি আপনার ওই কি বলে ওই এমএম অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ। ঠিক আছে, সো এগুলো ডিটেইল আমি পড়াবো, ডিটেইলে আমি পড়াবো ক্যাপিটাল স্ট্রাকচার। এটা ডিটেইল দেখেন ওইখানে বলা আছে যে এটা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে বোঝায় অ্যাকচুয়ালি যদি আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচে আসি। ট্রেডিশনাল অ্যাপ্রোচে বলতেছে যেখানে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে লোয়েস্ট, ওইখানেই কি ভ্যালু অফ দ্য ফার্ম কি সবচেয়ে হাইয়েস্ট। ঠিক আছে, যেখানে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে লোয়েস্ট সেখানে কি ভ্যালু অফ দ্য ফার্ম কি সবচেয়ে হাইয়েস্ট। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি আপনার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আর এমএম বলতেছে আসলে যেখানে আপনি ট্যাক্স শিল সবচেয়ে হাইয়েস্ট পাবেন, এটা হচ্ছে আপনার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তো আপনি ট্যাক্স শিল কি আপনার কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে যত বেশি পরিমাণে আপনি ডেট ইউজ করবেন তত বেশি পরিমাণে কি আপনি ট্যাক্স শিল পাবেন। এটা ডিটেইল দেখাবো কিভাবে, এটা পিএল অ্যাকাউন্ট করে তারপর আমার বোঝাইতে হয়, আদারওয়াইজ আপনারা বুঝবেন না ডিটেইল। সো পিএল অ্যাকাউন্টে কিভাবে আপনার ট্যাক্স শিল ইমপ্যাক্ট করে সেটা আমি দেখাবো। ঠিক আছে, সো এখানে মডি এমএম অ্যাপ্রোচ যেটা বলতেছে আসলে প্র্যাকটিক্যালি কি দেখা গেছে এটা কি অনেক সময় ট্রুথফুল না। তো ট্রেডিশনাল অ্যাপ্রোচে যদি আমরা বলি ডেট এবং ইকুইটির একটা সার্টেন কম্বিনেশন, ধরেন 60% ডেট, 60% ইকুইটি, 40% ডেট, অথবা 70% ইকুইটি, 30% ডেট। সো এটারই একটা কম্বিনেশন যেখানে আমরা বলবো কি ভ্যালু অফ দ্য ফার্ম সবচেয়ে হাইয়েস্ট এবং ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে লোয়েস্ট। এটাই হচ্ছে কি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। সো এটা যদি থাকে তাহলে আমার ফাইন্যান্সিয়াল রিস্ক যেখানে আমার কস্ট অফ ক্যাপিটাল 15 কোটি টাকা এটাই রিডিউস হয়ে হয়তো আপনার সবচেয়ে লোয়েস্ট পর্যায়ে চলে আসবে।
তখন আপনার কোম্পানি কি প্রফিটে থাকবে। এখন দেখা গেল ধরেন আমি বলছিলাম কি 100 কোটি টাকা হলো আপনার সেলস, আপনার অপারেটিং প্রফিট হচ্ছে 10 কোটি, এখন 15 কোটি টাকা ছিল ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, বাট আপনি ক্যাপিটাল স্ট্রাকচার রিভিউর কারণে আপনি দেখলেন কি আপনার 3 কোটি টাকা আপনি খরচ কমায় ফেলছেন, কিন্তু তাতেও আপনার 2 কোটি টাকা লস আসতেছে। তাহলে আপনার ক্যাপিটাল স্ট্রাকচারে কি প্রবলেম হতে পারে বলেন? আপনি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আপনি ফলো করলেন, বাট আপনার কোম্পানি এখনো প্রফিটেবল না, এখন আপনি কি করতে পারেন বলেন? আমরা অপারেটিং প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য কোন কোন জায়গায় কস্ট সেভিং করা যায় সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো আপনার দেখেন বিজনেস রিস্কে কি আমার মাত্র বিজনেস রিস্কের থ্রুতে আমার মাত্র 10 কোটি টাকা প্রফিট আসতেছে, তার মানে কি আমার 100 কোটি টাকা সেল, কিন্তু দেখা গেল কি আপনার 100 কোটি টাকা সেলের মধ্যে আমার 90 কোটি টাকা হচ্ছে কি অপারেটিং এক্সপেন্স। এই 90 কোটি টাকার মধ্যে কি আপনার এখন সার্চ করতে হবে। আপনি দেখলেন কি আপনার বিজনেসের মধ্যে আপনার 3টা উইং ছিল, একটা হচ্ছে ফার্মা, একটা হচ্ছে আপনার বেভারেজ, অ্যাগ্রোভেটেন বেভারেজ, অথবা ধরেন একটা আপনার কি বলে এটা জুস কোম্পানি আছে, আর একটা হচ্ছে কি আপনার ধরেন একটা পাওয়ার প্ল্যান্ট আছে। এই 3টা আছে আপনার পোর্টফোলিওতে, আপনি গ্রুপের অ্যাকাউন্টস করতেছেন। হ্যাঁ, এখন দেখা গেল কি আপনি কনসিডার করে দেখলেন কি আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার পাওয়ার প্ল্যান্টটা কি আপনার খরচ অনেক বেশি। সো পাওয়ার প্ল্যান্ট আপনার বিশাল না। সো আপনি যদি এটাকে প্রফিটেবল করতে চান, আপনি দেখলেন কি এটাকে নিশ্চয়ই কি আমার আরো 1000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। এখন ধরেন 200 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, সো আপনার আরো 800 কোটি টাকা কি আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। সো আপনি এখন এটাকে ইনভেস্টমেন্ট করবেন নাকি এটা কারোর কাছে বিক্রি করে দেওয়া যায় কিনা সেটা আপনি কনসিডার করবেন, বলেন? এটা দেখতে হবে যে ফিউচারে এটার ক্যাশ জেনারেটিং এবিলিটি আপনি তো অলরেডি দেখেছেন, আপনি তো ফোরকাস্ট করেছেন, সবকিছু ফোরকাস্ট করেছেন, দেখলেন কি যদি 800 কোটি টাকা ইনভেস্টমেন্ট না করেন তাহলে এটা কোনোভাবে আপনি প্রফিটেবল করতে পারবেন না। এখন যদি দেখতে হবে 800 কোটি টাকা আমার ক্যাপাবিলিটি আছে কিনা মানে নাই, অথবা নাই, হয় আপনার এভাবেই চলতে হবে, নয়তো কি আপনার এটা অন্য কোনো ডিসিশন নিতে হবে। এখন আপনার উইং হচ্ছে 3টা, একটা হচ্ছে আপনার ফার্মা, একটা হচ্ছে আপনার জুস অ্যাগ্রোভেটেন বেভারেজ, আর একটা হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্ট খুব ছোট্ট আকারে। এখন আপনি দেখলেন সবকিছু অ্যানালাইসিস করে দেখলেন আপনার পাওয়ার প্ল্যান্ট থেকে আপনার সাফিসিয়েন্ট রেভিনিউ আসতেছে না, এখন আপনি কি করবেন? পাওয়ার প্ল্যান্টটা অফ করে দিব, পাওয়ার প্ল্যান্টটা বন্ধ করে দিব। বন্ধ করে দিবেন? আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, জীবন এটা বন্ধ করে দিতে পারবেন না স্যার, ওখানে আমার টার্ন ওভারটা আর হচ্ছে যে ওইটার পিছনে যে আমার যে কস্টিং গুলা ওভারহেড কস্টিং সবগুলা কস্ট মিনিমাইজ, নট অনলি কস্ট মিনিমাইজ, ইফেক্টিভ কস্ট মিনিমাইজ করতে হবে। দেখা যাচ্ছে যে কস্ট মিনিমাইজ করতে গেলে আমার টার্নওভারটা কমে যাবে, এরকম না, যেখানে আমাদের প্রায়োরিটি বেসিস কস্ট মিনিমাইজ করতে হবে আর কি। স্যার আমার মনে হচ্ছে স্যার আমাদের রিইনভেস্ট করতে হবে স্যার। রিইনভেস্টমেন্ট আসতেছি আমি। হ্যাঁ, ক্যাপিটাল রিস্ট্রাকচারিং করতে হবে। ক্যাপিটাল রিস্ট্রাকচারিংটা কোথায় বলা আছে? চ্যাপ্টার 7 না 8? চ্যাপ্টার 7 না 8? স্ট্রাকচার ক্যাপিটাল রিস্ট্রাকচারিং কততে? চ্যাপ্টার 8 না স্যার 8? চ্যাপ্টার 8। সো আপনার ক্যাপিটাল রিস্ট্রাকচারিং করতে হবে। এখন কোশ্চেনটা হচ্ছে ক্যাপিটাল রিস্ট্রাকচারিংটা কি? আমার এই যে এখানে চ্যাপ্টার 8, হ্যাঁ, আমি যে ক্যাপিটাল রিস্ট্রাকচারিং এর কথা আমি চিন্তা করতেছি, ভালো, ক্যাপিটাল রিস্ট্রাকচারিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? স্যার আমাদের মনে হচ্ছে স্যার নামাজে বিরতি দেওয়া যায় কি স্যার? নামাজে 15 মিনিট। জি স্যার, নামাজের জন্য একটু 5:30 পর্যন্ত তো টাইম আছে, জামাত পড়বেন? স্যার ক্লাস তো 5:45 শেষ হবে। আমরা 10 মিনিট বা 15 মিনিটের ভিতরে নামাজটা শেষ করে ফেলি, তাহলে কালকেও 5:45 শেষ। জি স্যার। ও আচ্ছা, আমি ভাবছি হলো 4:30 ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আপনারা যদি
5:45 পর্যন্ত, 4:45 পর্যন্ত, ও 5:45 পর্যন্ত যায়, তাহলে ঠিক আছে। তাহলে দিয়ে দিস অলরেডি। এটা হলো একটা অপশন, আর সেকেন্ড হচ্ছে 5:30 সময় আমি ছেড়ে দেবো। কোনটা? স্যার 5:30 পর্যন্ত এখন ছাড়লে আমাদের সমস্যা নেই। ব্রেকটা দেন স্যার, সেটা ভালো ভালো হয় স্যার একটু। কোনটা কোনটা ভালো হয়? স্যার এখন আমাদের ব্রেকটা দিলে স্যার ভালো হয়। এখন ব্রেক দিব? স্যার 5:30টার দিকে ছেড়ে দেবে, এটা খারাপ হয় না স্যার, এটাও খারাপ হয় না। 5:30 ভালো। এটাও খারাপ হয় না, কারণ নামাজ স্যার পড়ে এখানে গেলে ভালো। নামাজটাও হবে আর কিছু লোকের জন্য সবার 15 মিনিট করে সেভ হবে। 5:30 ছেড়ে দিব? জি স্যার, জি স্যার 5:30 ছেড়ে দেন স্যার। স্যার 5:30। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি কন্টিনিউ করে আমি 5:30 ছেড়ে দিব। ওকে ঠিক আছে। তো দেখেন এখানে আমি যেটা বলছিলাম ক্যাপিটাল রিস্ট্রাকচারিং, ক্যাপিটাল রিস্ট্রাকচারিংটা হচ্ছে আমি যেটা অলরেডি বলেছি যে আপনার ওই, সরি বলি নাই, হয় আপনার পাওয়ার প্ল্যান্টটা দেখেন আপনার কোম্পানি প্রফিটেবল না, এখন এরকম কিছু করা যায় কিনা, ধরেন যারা জায়ান তাদের সাথে আপনি মার্জ হয়ে যাওয়া যায় স্যার, ইনভাইট করব, ওরা যদি আমাদের অ্যাকসেপ্ট করে। এটা পসিবল তাই তো? জি এটা তো পসিবল। একটা ওয়ে হইতে পারে এটা, যে আমরা কি করব, আরেকজন ভালো কোম্পানির সাথে আমরা মার্জ হয়ে গেলাম। ওকে, আর সেকেন্ড হচ্ছে এটার যে ম্যানেজমেন্ট আছে তাদেরকে আমরা বের করে দেওয়া, বললাম কি এটা আলাদা একটা কোম্পানি করে দিয়ে আমরা বললাম কি দেখেন তারা কোনো ইনভেস্টর বের করা যায় কিনা। ওই ইনভেস্টররা এসে 800 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট করবে, আর আপনার তো 200 কোটি টাকা আছেই। তো তারা হয়ে যাবে মেজরিটি, আর আপনি হয়ে যাবেন কি মাইনরিটি। এরকম ভাবে এটাকে বের করে দেওয়া যায় কিনা গ্রুপ থেকে? পসিবল? পসিবল স্যার। সো পসিবল। সো আপনি দেখলেন কি এইখানে আপনার 100 কোটি টাকার মধ্যে আপনার এখানে দেখলেন কি আপনার এই 100 কোটি টাকা টোটাল সেলস, সো আপনার মান্থলি, সো আপনার 100 কোটি টাকার মধ্যে আপনার এইখানে আপনার পাওয়ার প্ল্যান্টে আপনার সেল হয় হলো 20 কোটি টাকা, কিন্তু আপনার খরচ হয় হলো কত? 30 কোটি টাকা। ঠিক আছে, সো আপনি 20 কোটি টাকা সেলস স্যাক্রিফাইস করলেন, বাট আপনি কি 30 কোটি টাকার আপনি কি রেভিনিউ এক্সপেন্ডিচারকে আপনি স্যাক্রিফাইস করলেন, অ্যাভয়েড করতে পারলেন। তাহলে আপনার কোম্পানির অবস্থা কি হবে বলেন? ভালো হবে। ভালো হবে না? প্রফিটেবল স্যার। তো এই যে ক্যাপিটাল কিভাবে রিস্ট্রাকচারিং করে, এটা ডিটেইল জিনিসটা হচ্ছে আপনার চ্যাপ্টার 8 এর মধ্যে ডিসকাস করা আছে। ক্লিয়ার? ক্লিয়ার? সো দেখলেন কি, এখন দেখলেন কি আপনার কোম্পানি কি প্রফিটে চলে আসছে। সো এখন প্রফিট হিসাব করেন, আপনার 80 কোটি টাকা এখন সেল চলে আসলো, 80 কোটি টাকা আপনার সেল চলে আসলো নাকি? জি স্যার। আপনার অপারেটিং প্রফিট আগে ছিল 10 কোটি টাকা, অপারেটিং প্রফিট চলে আসবে 20 কোটি টাকা। এখন আপনার অপারেটিং প্রফিট হলো 20 কোটি টাকা, ঠিক আছে? তো আপনার এখন অপারেটিং প্রফিট হলো 20 কোটি টাকা, সো আপনার অপারেটিং প্রফিট 20 কোটি টাকা, আপনার ফাইন্যান্সিয়াল এক্সপেন্স 12 কোটি টাকা, সো আপনার নেট প্রফিট কত? 8 কোটি টাকা। 8 কোটি টাকা। সো আপনার নেট প্রফিট হচ্ছে কি এখন 8 কোটি টাকা। সো আপনার কোম্পানির অবস্থা কি ভালো হয়ে গেল? জি স্যার। ভালো হলো কিনা? জি স্যার। তো দেখেন আপনার একটা ডিসিশনের কারণে আপনার কোম্পানির অবস্থা কিন্তু চেঞ্জ। এখন আসেন আপনার কোম্পানি ভালো হলো, সো এখন আপনি কি করবেন? এই যে 8 কোটি টাকা আসলো এটার জন্য কি করবেন? আপনি এটা কি ডিভিডেন্ড দিবেন নাকি রিটেন আর্নিংস এ ট্রান্সফার করবেন? সো এই একটা ডিসিশন কিন্তু আপনি নেবেন, মানে আপনার ডিভিডেন্ড ডিসিশনটা কিন্তু, ঠিক আছে? এখন আপনি ডিভিডেন্ড দিবেন। তো এখন ধরেন কি আপনি একটা ডিসিশন নিলেন আমি একটা ডিভিডেন্ড দিব, সো আমি কি কনস্ট্যান্ট ডিভিডেন্ড পলিসি ফলো করব, না আমি প্রফিট প্লাস আপনি কি স্পেশাল দিব, নাকি আমি এবার ক্যাশ ডিভিডেন্ড দিব, না স্টক দিব, এটসেট্রা বিভিন্ন জিনিস কিন্তু আপনার মধ্যে চলে আসবে। এই যে ডিটেইল জিনিসগুলি ডিভিডেন্ড পলিসি, সেটা আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 9 এ। ক্লিয়ার? ঠিক আছে, সো ডিভিডেন্ড পলিসিও কিন্তু শেষ, সো আপনার কোম্পানির কিন্তু অবস্থাও কিন্তু খুব ভালো। সো এখন দেখেন আপনার কোম্পানি ক্লোজ, আপনি এভাবেই রান করবেন। মিস্টার রানা সর্দার আপনি একবার মিউট হচ্ছে আবার অন হচ্ছে, আপনার একটু ডিস্টার্ব হচ্ছে, আপনি একটু কাইন্ডলি দেখেন। হোস্ট আপনি একটু উনাকে অফ করে দেন না, মিউট করে দেন ম্যানুয়ালি। আমি ওনাকে মিউট করছি, বাট বারবার ওনারটা চলে আসতেছে, উনি আবার আনমিউট করে ফেলছে। এই যে দেখেন এখন আনমিউট করে ফেললো আবার, ওনা বারবার ক্লিক করতেছে কোনো এক জায়গায়।
ওনার মাইক্রোফোনে প্রবলেম আছে। স্যার ফোর্সফুলি মিউট করে দেন। আমি ফোর্সফুলি মিউট করেছি কিন্তু আবার আনমিউট হচ্ছে। স্যার উনাকে বের করে দেন, তাইলে উনি খেয়াল করলে আবার হয়তো আনমিউট করে ঢুকবে। সম্ভবত উনি বাহিরে আছে, এই জন্য উনি বুঝতেছে না আসলে। আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় আনস্টেবল আছে। ঠিক আছে, হ্যাঁ দেখেন, এখন দেখেন আপনার কোম্পানি এখন ভালো চলছে, বাট হুট করে চলে আসলো 2023। কি হলো? আরেকটা রিস্ক, নাম কি 2024-এর 2023-এর মেজর রিস্ক কি? ফরেন এক্সচেঞ্জ রিস্ক। এই রিস্কের কারণে আপনার কোম্পানি আবার কি অবস্থা খারাপ হয়ে গেল। এখন কি করবেন বলেন? সো আপনার দুই ধরনের রিস্ক, একটা ইন্টারেস্ট রেট। এখন আপনার কি করতে হবে? হেজিং করতে হবে, তাই না? আপনার হেজিং করে আপনি যতটুকু রিস্ক কভার করতে পারেন। সো এখানে দেখেন আপনার দুই ধরনের হেজিং করা যায়, একটা হলো ইন্টারেস্ট রেট হেজিং, আর একটা হচ্ছে কি আপনার এক্সচেঞ্জ রেট হেজিং। প্রথমে আসেন এক্সচেঞ্জ রেট হেজিং। এক্সচেঞ্জ রেট হেজিং এর জন্য আপনার বিভিন্ন ধরনের পলিসি আছে, আবার ইন্টারেস্ট রেটের জন্য কি আপনার বিভিন্ন ধরনের আপনার পলিসি আছে। মানি মার্কেট হেজিং আছে, ফরওয়ার্ড রেট, হ্যাঁ, তারপরে কন্ট্রাক্ট আছে, অপশন আছে, ইন্ডেক্স আছে, এটসেট্রা। সো এই দুইটার জন্যই কি আপনার কারেন্সি রিস্ক প্লাস হচ্ছে কি আপনার ইন্টারেস্ট রিস্ক, দুইটার জন্যই কি আমরা ডিটেইল পড়ব হচ্ছে চ্যাপ্টার 9 and 10। যদি এখানে আমরা এই দুইটা রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক এবং হচ্ছে এক্সচেঞ্জ রিস্ক, এটা যদি আমরা ডিটেইল ওইখানে বসতে চাই অথবা ভালো করে পড়তে চাই, তাহলে আমাদের 9টা এবং 10 সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আপনাদের অবশ্যই কি এই চ্যাপ্টারগুলি, এই চ্যাপ্টারটা স্পেশালি 9 and 10 স্পেশাল কেয়ার নিয়ে পড়তে হবে। এটা যেমন আপনার প্রফেশনাল লাইফে মানে এফএম এ আপনার খুব ভালো কাজে লাগবে। ইন অ্যাডিশন টু আপনি যদি প্র্যাকটিক্যাল লেভেলে যদি আপনি জব করে থাকেন, লাইক হচ্ছে বিভিন্ন কোম্পানিতে যদি আপনি ট্রেজারির দায়িত্বে থাকেন, তাহলে দেখবেন কি আপনার এখানে এটা খুব ভালো কাজে লাগছে। সো এটা ডিটেইলটা পড়বো হচ্ছে আমরা চ্যাপ্টার 9 and 10 এ। ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট একটা হলো ইন দ্য ফর্ম অফ ফরেন কারেন্সি, ইন দ্য ফর্ম অফ ইন্টারেস্ট রেট, রাইট? ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের টোটাল সিলেবাস। যদি এফএম এর সিলেবাস বলতে চাই তাহলে এই হচ্ছে টোটাল এফএম এর সিলেবাস। এখন দেখেন কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই? স্যার কিন্তু ডেরিভেটিভ নিয়ে কোনো আলোচনা আছে? ডেরিভেটিভ? হ্যাঁ আছে, আছে, ডেরিভেটিভস আছে। হোয়াট ইজ অ্যানুইটি? আপনি বলেন, কেউ বলেন হোয়াট ইজ অ্যানুইটি? অ্যানুইটি কি? স্যার একই অ্যামাউন্টের টাকা কিস্তিতে যখন দেওয়া লামসাম, হয় বারবার। যখন ইনস্টলমেন্টে আসে, বলেন একই অ্যামাউন্ট যদি বারবার আসে, প্রতি বছরই আসে, প্রতি বছর একই অ্যামাউন্ট যখন স্যার বারবার পাওয়া হয় তো ওইটাকে স্যার অ্যানুইটি বলে। এটা হলো দুইটা ফ্যাক্টর, একটা হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, একটা হচ্ছে অ্যানুইটি ফ্যাক্টর। ঠিক আছে, দুইটা ফ্যাক্টর। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর হচ্ছে এরকম, ধরেন প্রথম বছরে রিটার্ন আসলো 5 টাকা, পরের বছরে 10 টাকা, এর পরের বছর আবার 15 টাকা। তার মানে দেখেন আমাদের ইনফ্লো আসতেছে 5 টাকা, 10 টাকা, 15 টাকা। সো এটার জন্য কি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরের ফর্মুলা ইউজ করতে হবে, প্রতি বছরের জন্য কি আলাদা। আবার এরকম যদি হয় 3 বছরে কি আপনার 10 টাকা করে আসতেছে, তাহলে এটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটাকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। অ্যানুইটি ফ্যাক্টরটা কিরকম? আপনি যদি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর ইউজ করেন তাহলে কি হবে না? হবে, কিন্তু এটা 3 বার ইউজ করতে হবে। কিন্তু বিষয়টা হলো একবার বের করে 3 দিয়ে মাল্টিপ্লাই করে যা আসবে 3 বার প্যারালালি বের করলে তাই আসবে, বুঝছেন? এই কারণে অ্যানুইটি ফ্যাক্টরে কি আপনি টোটালটা একবারে দেওয়া থাকে, ধরুন 10 বছরের একটা ফ্যাক্টর দেওয়া থাকবে 5 পয়েন্ট সামথিং। সো 5 দিয়ে 5 পয়েন্ট সামথিং রে যা করলে যা আসবে ফিগার, এটা হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। আবার 5 দিয়ে 5 কে প্রতি বছরে 5 করে আসতেছে, তো ফার্স্ট ইয়ারে এটাকে 1.10 দিয়ে
ভাগ করে প্রেজেন্ট ভ্যালু, সেকেন্ড ইয়ার আবার 1.1 হোল টু দি পাওয়ার 2, এটাকে আবার প্রেজেন্ট ভ্যালু। এই 5 বছর করার পর আপনার যে টোটাল ফিগার আসবে এটা যোগ করলে অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে যা যেটা করছেন এই দুইটা সেম ফিগারই আসবে। তো অ্যানুইটি ফ্যাক্টর হচ্ছে যখন আপনার একই পরিমাণ অ্যামাউন্ট প্রতি বছর আসতে থাকবে তখন আপনি অ্যানুইটি ফ্যাক্টর ইউজ করবেন। আর যদি আপনার আনইভেন ক্যাশ ফ্লো আসে, প্রথম বছর 5 টাকা, এরপরের বছর 10 কোটি, এরপরের বছর আবার 5 কোটি, এরপরের বছর আবার 6 কোটি, এভাবে আনইভেন ক্যাশ ফ্লো যখন হয় তখন এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে করব। ঠিক আছে? জি স্যার। এনিথিং এলস? এই রিলেটেড যতটুকু ডিসকাস করলাম, দেখেন এফএমটা কিন্তু ওয়ান সর্ট অফ ট্রেনের মতো। আপনি একটা জায়গায় উঠেছেন, ট্রেনের মতো কিন্তু চলতে আছে কিন্তু সিলেবাসটা। সো আপনি কিন্তু পরীক্ষার আগের দিন আপনি বুঝতে পারবেন আপনার প্রিপারেশনটা কোন জায়গায় কিন্তু ঘাটতি আছে। আপনি কি ক্যাপিটাল স্ট্রাকচারটা কি ভালো করে পড়েছেন, ক্যাপিটাল রিস্ট্রাকচারিংটা কি ভালো করে পড়েছেন নাকি না, নাকি আপনার ইনভেস্টমেন্টটা ভালো একটু ল্যাকিংস আছে, সেটা কিন্তু আপনি কিন্তু ভালো করে কিন্তু বুঝতে পারবেন। সেই এই কারণে এফএমএ পাস করা কিন্তু খুবই ইজি। আপনার অন্য সাবজেক্টগুলি যেমন টোটালি ট্র্যাক চেঞ্জ হয়ে যায়, এফএমএ ট্র্যাক কিন্তু কখনো কিন্তু চেঞ্জ হবে না। এটা কি আপনি যদি এটা জাস্ট হচ্ছে কি আপনি ফার্স্ট অ্যাটেম্পটে যদি পরীক্ষা দেন এবং আপনি যদি এই যে আমি যে সিস্টেমটা বললাম যে আপনার একদম অ্যাকুইজিশন অফ ফান্ড থেকে একদম ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট পর্যন্ত, হ্যাঁ, এটা যদি আপনি এই একই সিকোয়েন্সে পড়েন তাহলে নিশ্চিত আপনি পাস করবেন, এখানে ফেল করার কোনো কারণই নেই। কিন্তু বিষয়টা হচ্ছে কি আসলে এফএম এর অঙ্কগুলি একটু বড় থাকে তো সবাই দেখা যায় কি একটু অধৈর্য হয়ে পড়ে। যখনই দেখা যায় একদিন দুই দিনে 2টা অঙ্ক অথবা 3 দিনে 4টা অঙ্ক অথবা একটা চ্যাপ্টার অথবা 2টা চ্যাপ্টার শেষ করতে পেরেছে, তখন সবাইকে একটু পাজল হয়ে যায় যে এতদিন সময় কনজিউম করে আমি মাত্র 2টা চ্যাপ্টার শেষ করলাম, সো আমার কি এই পরীক্ষাটা এবার না দিয়ে ড্রপ করাটাই কি বেটার হয়। ঠিক আছে? এখানে মুখস্থ বিদ্যাটা কম, এখানে টেকনিক্যাল না জানা স্যার এখানে 500 খুব না। মুখস্থ বিদ্যা নাই বললেই চলে, মুখস্থ এটা অনেকে দিয়ে চায় না আসলে। কিন্তু আপনি দিবেন কামরুল সাহেব, আপনি দিবেন ইনশাআল্লাহ নাকি? জি ইনশাআল্লাহ আমি দিব, আমি আগেই দিয়ে দিচ্ছি এটা এফএম। ইনশাআল্লাহ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন স্যার। একটু কষ্ট করে যদি আমরা একটু যদি সিরিয়ালি বলতেন কোন চ্যাপ্টারটা নিয়ে আমরা শুরু করব এবং কন্টিনিউয়াসলি কোনটার পর কোনটা পড়তে থাকবো, এটা যদি আবার একটু কষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। আবার বলি, হ্যাঁ, প্রথমে তো 1 নাম্বার চ্যাপ্টার এটা তো পড়বেনই, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, ঠিক আছে? সেকেন্ডলি পড়বেন হচ্ছে আপনার চ্যাপ্টার 4 সোর্সেস অফ ফিনান্স। সোর্সেস অফ ফিনান্স পড়ার পর তারপর চ্যাপ্টার 5 কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল পড়ার পর সাথে সাথে চলে আসবেন চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 and 3 দুটো একসাথে পড়বেন। চ্যাপ্টার 2 and 3 এটা হয়ে গেল, হওয়ার পর চলে যাবেন হলো চ্যাপ্টার 6 এ ক্যাপিটাল স্ট্রাকচার। তারপর হলো ক্যাপিটাল রিস্ট্রাকচারিং, হ্যাঁ, ক্যাপিটাল রিস্ট্রাকচারিং চ্যাপ্টার 8। তারপর ডিভিডেন্ড পলিসি যেটা চ্যাপ্টার 7 মনে হয় প্রবাবলি, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আপনার লাস্টের দুইটা যেটা এটা আগেও পড়তে পারেন পরেও পড়তে পারবেন, এটা আগের কনসেপ্টগুলি খুব একটা কাজে লাগবে না। স্যার আবার একটু বলবেন কি? স্যার বলবো 2 সরি 1 4 5 1 4 5 2 3 6 8 7 আর 9 10 সবার আগেও পড়তে পারেন সবার লাস্টেও পড়তে পারেন এজ ইউ উইশ। তবে এটা 9 10 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 9 and 10 ভেরি ইম্পর্টেন্ট। যদি বলেন যে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, চ্যাপ্টার 9 and 10, চ্যাপ্টার 2, ঠিক আছে? চ্যাপ্টার 2 থেকে কিন্তু আপনি অঙ্ক পাবেন, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 9 and 10, এবং হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন থেকে অঙ্ক থাকবে। ইনভেস্টমেন্ট ডিসিশন বেসিক্যালি কি দেখবেন কি ওইখান থেকে দুইটা অঙ্ক থাকে, এটা অনেক সময় চ্যাপ্টার 5 থেকে একটা অঙ্ক দিয়ে দেয় ডাইরেক্ট, অথবা দেখবেন ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে একটা লিংক করে তারপরে কি আপনার দেয়। ক্লিয়ার?
জি স্যার আর জি এমনি স্যার কোশ্চেন বেশি আসে কোত্থেকে স্যার ম্যাথমেটিক্স ছাড়া chapter 2 and 9 10 মানে কমন পাবেন, একদম পাবেনই এই দুইটা চ্যাপ্টার থেকে। স্যার পাশের জন্য কি 100 এ 100 আনসার করতে হবে নাকি 100 আনসার করতে হয় না। শোনেন, আপনার টোটাল তো 8টা অঙ্কের মতো থাকে নাকি? 8টা না 10টা, কয়টা থাকে? কয়টা কোশ্চেন থাকে পরীক্ষায়? এটা স্যার বলতে পারছি না স্যার জানি না তো স্যার, পরীক্ষা দিই নাই স্যার। পরীক্ষা দেন না, এই যে কোশ্চেন অ্যানালাইসিস যে করেন না, এটা কিন্তু খুব নেগেটিভ। আমি লেটেস্ট যে পরীক্ষাটা হয়েছে এটার কথা যদি বলি, আচ্ছা আমার কাছে 2022-এরটা আছে। ঠিক আছে, দেখেন An US company planning to set up a subsidiary company, এটার এই বলা আছে এখানে লাস্টে দেখেন রিকোয়ারমেন্টটা কি চেয়েছে। Calculate the NPV of the proposed project assuming that there will be no variance in the exchange rate of the currencies। ঠিক আছে, তাহলে দেখেন হলো চ্যাপ্টার 2 থেকে এসেছে। চ্যাপ্টার 2 আবার এখানে দেখেন একটা আসছে the 6 project investment opportunity, এই বলা আছে calculate the cost of capital of the firm is 12%, size of the any project could be adjusted, ability of the fund, capital investment at the requirement, determine a project of the should be undertaken by the company if the capital available for investment in 2012 is buried into 5 million and also no such limitation subsequent year। তার মানে এটা চ্যাপ্টার 2 তেই কিন্তু আছে। ঠিক আছে, তারপরে এখানে বলেছে প্লান্ট এবং পালমার দুটো কোম্পানি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য পালমার টু প্লান্ট, এর হলো চ্যাপ্টার 6। তারপর হোয়াট ইজ দ্য প্লান্টস এগেইন দ্য ফ্রম দ্য অ্যাকুইজিশন, 6 and 8 দুইটার কম্বিনেশন কিন্তু আছে। ঠিক আছে, 6 and 8 দুইটার কম্বিনেশন আছে। তারপরে এখানে বলেছে 3 নম্বর কোশ্চেনটা যেটা ছিল যে ইভালুয়েট দ্য টু অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন অ্যাভেলেবল ইন দ্য কোম্পানি এন্ড অ্যাডভাইস দ্য কোম্পানি business operation across the national boundaries involve foreign currency, explain the 3 different form of currency risks arising out of the 3 different exposure, মানে কি কি কারেন্সি রিস্ক এখানে ইয়া করবে অ্যারাইজ করবে এটা ডিসকাস করতে বলেছে। ঠিক আছে, তার মানে এটা হলো জাস্ট একটা থিওরি। আর এখানে আরেকটা কোশ্চেন আছে, এবারে চ্যাপ্টার 9 10 থেকে আসছে, ফরেন কারেন্সি রিস্ক 10 থেকে আসছে, চ্যাপ্টার 10 চ্যাপ্টার 5 3 নম্বর চ্যাপ্টার 5, তারপর চ্যাপ্টার 4 চ্যাপ্টার 2 সরি 4 নম্বরের চ্যাপ্টার 2, চারের বিও কিন্তু চ্যাপ্টার 2, ডিবিএম মডেল। তারপর এটা দেখেন চাই যে ডিভিডেন্ড পলিসি থেকে আসছে চ্যাপ্টার 5 নম্বর কোশ্চেন।
এই দেখেছেন? সো দেখেন আমি যেটা বলেছি চ্যাপ্টার 2 এবং 9 10 থেকে মাস্ট পাবেন, তাই কিন্তু আসছে। আর ডিভিডেন্ড পলিসি থেকে একটা আসছে, আর হচ্ছে আপনার চ্যাপ্টার 5 থেকে আসছে। আর আরেকটা কোশ্চেন কম্বিনেশন ছিল কয়েকটা চ্যাপ্টারে। এই ঠিক আছে, স্যার ঠিক আছে দেখেছি কিনা? তাহলে আনসার কত করতে হবে মিনিমাম লেভেলের এবং আনসার কত করতে হবে কি এখানে দেখেন, আমি যেবার পাস করি, আমি তো সেকেন্ড টাইমে এফএম পাস করেছি, আমি ফার্স্ট টাইমে কিন্তু আমার ওই লেভেলটা দুই টার্ম লেগেছে। তো আমাদের তো আপনার জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে আপনারা ভালো বুঝবেন। এখানে আমি তখন P2 লেভেলে, আমাদের তো পার্ট 1 পার্ট 2 ছিল। P2 লেভেলে আমি প্রথমবার যখন পরীক্ষা দিই এফএম এ, আমি পরীক্ষায় বাসায় যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমি খাতায় অঙ্ক করতেছি কিন্তু আমি আর কোনো অঙ্ক পারতেছি না পরীক্ষার আগে। তখন আমার মনে হচ্ছিল যে আমার মনে হয় প্রিপারেশনটা খুব একটা ভালো না, ইভেন আমার কোন ফর্মুলাটা কি এটা আমি প্রপারলি অ্যাপ্লাই করতে পারতেছিলাম না মনে মনে। তো অ্যাজ ইট ইজ পরীক্ষার হলে গিয়েছি, পরীক্ষা দিলাম, দেখলাম কি পরীক্ষা দুইটা কোশ্চেন ভালো হয়েছে, দুইটা কোশ্চেন আপনার 50-50 হয়েছে, আর দুইটা কোশ্চেন কি একদমই ভালো হয় নাই। তো আমার ফেল মানে আসছে, সি আসছে। হ্যাঁ, তখন তো আর রেজাল্ট জানা যেত না, বাট আমি যতটুকু বুঝছি আমার হয়তো বা খুব অল্পের জন্য আমার ফেল হয়ে গেছে। ওকে, গেল। এর পরের বার যখন আমি অঙ্কের প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি কোনো অঙ্ক খাতাই করতেছিলাম না, আমি সবই হচ্ছে কি খালি ক্যালকুলেটর করতেছিলাম পরীক্ষার আগে। আমি দেখলাম ক্যালকুলেটর করে করে আমি কি মোটামুটি রেজাল্ট বের করতে পারতেছি। এখন পরীক্ষার হলে যখন গেলাম দেখলাম কি আমার প্রথম যে দুইটা কোশ্চেন ছিল একদম হুবহু আমি পারি, আমি 100%, প্রায় 40 মার্কের মতো। এই 40 মার্ক দিয়ে আমি প্রথম 40 মার্ক একদম A to Z আমি ভালো লিখেছি। এরপরে বাকি যে 40 মার্ক ছিল এটা আমার 70% পারি। ধরেন চারটা রিকোয়ারমেন্টের মধ্যে আমি দুইটা খুব ভালো পারি, একটা রিকোয়ারমেন্ট কম পারি, আর একটা রিকোয়ারমেন্ট একদমই পারি না। তো এখানে 20% মার্ক আমি মোটামুটি ভালো লিখছি, মানে 40 এর 70%। তো দেখলেন 80% মার্ক চলে গেল, আর 20 মার্ক আমার একদমই কমন ছিল না। এটা কোথা থেকে আসছে কি আমি একদম বুঝতে পারতেছিলাম না। এটা এখানে পরে আমি জাস্ট থিওরিটিক্যাল ডিসকাশন করে চলে আসছিলাম। ধরেন ওনারা এটা বলছে বিভিন্ন ইস্যুগুলি বলছে, ইস্যুগুলিকে আমি যেহেতু একদমই পারি না, আমি ওখানকার জাস্ট হলে রিলিভেন্ট থিওরিগুলি আমি বলে আসছিলাম। এটা এরকম মনে হয়, এটা রিপ্রেজেন্ট করতেছে, এটা রিপ্রেজেন্ট করতেছে, এরকম দিয়ে আমি চলে আসছি। এখন আমার কাছে মনে হচ্ছিল যে 80 মার্কের মধ্যে আমার প্রথম 40 তো একদম আমি মোটামুটি ভালো পারছি, আর বাকি যে 40 ছিল এটা আমার মনে হচ্ছে 70% আমি ভালো করছি। হ্যাঁ, 30% হয়তো আমার একটু ডিফেক্ট ছিল, যে টু দা পয়েন্টে হয় নাই। আর বাকি 20% এর ধরেন 5% ঠিক ছিল, বাকি 15% কিন্তু ঠিক ছিল না। মানে 5 মার্ক ঠিক ছিল, 15 মার্ক ঠিক ছিল না, কিন্তু আমার কিন্তু পাস আসছে, আমি কিন্তু বি পেয়েছি। এখন এটা কিন্তু কখনো কিন্তু বলা যায় না যে আপনি দুইটা দিয়ে পাস করবেন না তিনটা দিয়ে পাস করবেন, কিন্তু এতটুকু বলতে পারি যে আপনি 40% মার্ক যদি ফার্স্ট স্লটে দিতে পারেন, যেখানে কোনো এক্সামিনার আপনার একদম কলম ফেলানোর কোনো চান্স পাবে না, বাকি 60% মার্ক আপনি যদি 50-50ও পারেন, আপনার কিন্তু পাস আসার চান্স কিন্তু অনেক বেশি। দ্যাট মিন্স ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট ইমপ্রেশনটাই যদি ভালো করা যায় তাহলে নেক্সট ফার্স্ট ইমপ্রেশন বলতে নাই, কারণ বাকিগুলি আপনি একদমই লিখতে পারলেন না, তাহলে তো হবে না। ধরেন আপনি প্রথম 40 মার্ক আপনি খুব ভালো লিখেছেন, বাকি 60% মার্ক লেখেনি নাই, তাহলে কি হবে? হবে না। সো ফার্স্ট ইমপ্রেশন একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট অন্যান্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো এখানে আপনার এফএমএম নাম্বার অফ পার্টিসিপেন্ট কিন্তু অনেক কম থাকে, পরীক্ষাতে পরীক্ষা কম দেওয়ার কারণে অনেকেই কিন্তু আপনার দেখা যায় কি ওই নাম্বার অফ পার্টিসিপেন্ট যেহেতু কম, সো সবার সাথে কম্পিট করতে হয় না, অল্প লোকের সাথে কম্পিট করতে হয়, তখন কিন্তু ইজিলি কিন্তু পাস চলে আসে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সো আমাদের এই কারণে আমার সাজেশন হচ্ছে যাই দিন কিন্তু কঠিন, মানে যাই দিন সহজ 80 দিন কিন্তু কঠিন। সো যেটা চলে যাচ্ছে লাইফ থেকে, সবাই তো কি একটা টার্গেট নিয়ে সিএতে আসছেন, তাই না? সো আপনাদের টার্গেট হচ্ছে কি, এটা আমি বলবো অ্যাকাউন্টিং, এফএম, ট্যাক্স,
এই সমস্ত সাবজেক্টগুলি সবসময় কি আপনি পরীক্ষা দিবেন? আপনি একটা ছাড়বেন, পরের বার হয়তো বা কি আপনি চিন্তা করতেছেন আপনি ভালো দিবেন, হ্যাঁ ভালো প্রিপারেশন নিয়ে নেবেন, পরের বার যে কোশ্চেন ভালো হবে এটার কি গ্যারান্টি আছে? এই কারণে এই তিনটা সাবজেক্ট সবসময় কি আপনি প্রিপারেশনে রাখবেন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর হচ্ছে কি ট্যাক্স। কারণ এটা কখন কোশ্চেন ভালো আসে এটা কিন্তু আপনি গেস করতে পারবেন না, ঠিক আছে? আর বাকিগুলি কি আপনি অ্যাসোসিয়েটেড রাখবেন, যে এটার সাথে হয়তো বা কোনো একটা সাবজেক্ট ছাড়তে চাচ্ছেন, আপনি থিওরিটিক্যাল একটা সাবজেক্ট ছেড়ে দিলেন। কিন্তু অ্যাকাউন্টিং, এফএম এবং ট্যাক্স এগুলি কিন্তু কখনো কিন্তু ছাড়বেন না, কারণ এগুলি প্রফেশনাল লাইফে অ্যাজ ওয়েল এজ কি আপনার জব লাইফেও কিন্তু আপনার অনেক কাজে লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। সো অনেক ডিসকাশন করলাম, আমি চ্যাপ্টার 1 এর জাস্ট একটা ওভারভিউ দেখাই দেই। আমি যেগুলি পড়ালাম আজকে অনেক ডিসকাশনই করেছি, দেখেন কোনোটা প্রবলেম হলে বলেন, আমি অলমোস্ট সবই ডিসকাস করেছি। স্যার আমাদের এই সিনপসিস গুলা কি পাবো না? হ্যাঁ অবশ্যই পাবেন। কবে পাবো স্যার? একজনের মেল অ্যাড্রেস দেন, আমি পাঠিয়ে দিচ্ছি এখনই। তাহলে ভালো হয় স্যার। একজন দিবেন, আমি সবাইকে পাঠাতে পারবো না, ওনার দায়িত্ব হচ্ছে বাকি সবাইকে দিয়ে দেওয়া। সিআর কে দিয়ে দিলে সিআর সবাইকে শেয়ার হ্যাঁ করে সিআর দিবে। সাহেব দিয়ে দেন। এই যে দেখেন এই জিনিসগুলি কিন্তু আমি পড়িয়েছি, প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ঠিক আছে? কোনটা কি জিনিস? হোয়াই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মডেল ইজ সুপিরিয়র দেন দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন পড়িয়েছি নাকি? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা আমরা পড়ে নেবেন। জামান আপনি কি সিআর? নো স্যার। তাহলে আপনি কেন দিলেন? স্যার আমি স্যার আপনাকে পাঠাচ্ছি স্যার। কেন আপনি দিলেন, আমার সময়টা নষ্ট করলেন? স্যার পরে খেয়াল করছি স্যার যে শেয়ারের বিষয়টা আসছে, পরে ও খেয়াল আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে। তারপরে দেখেন এখানে দেখেন আসছে হলো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, দ্য ফাইন্যান্সিয়াল হ্যাজ টু টেক কেয়ারফুল ডিসিশন ইন রেসপেক্ট অফ ইনভেস্টমেন্ট ডিসিশন, ফাইন্যান্সিং ডিসিশন, ডিভিডেন্ড ডিসিশন। আমি পড়িয়েছি, জি বলেছিলাম কিন্তু। জি পড়িয়েছেন জি স্যার। পড়িয়েছেন। এই তো ঠিক আছে, এই শেষ, চ্যাপ্টার 1 শেষ, আর কিছুই নেই। স্যার আপনাকে মেল আইডি পাঠিয়েছি স্যার। কোথায় পাঠিয়েছেন? ইশরাক জি স্যার। আজাদ, ওকে। আমি আপনাকে জাস্ট চ্যাপ্টার 1টা আমি দিয়ে দিচ্ছি, আপনার দায়িত্ব হলো এটা সবাইকে দিয়ে দেওয়া, ওকে? আর আরেকটা ওয়ে হতে পারে, এখানে আমি চ্যাট বক্সে দিয়ে দিতে পারি, জি স্যার। কোনটা ভালো হয়? চ্যাট বক্স হলে এখনই স্যার পেয়ে যাবেন। দুইটাই দেন স্যার, কারণ অনেকে ক্লাসে নেই তো স্যার, রাস্তায় জ্যামে আছে। ওকে তো ওকে পরে আমি এটা পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে। আর নেক্সট দিন আমি চ্যাপ্টার 5 স্টার্ট করব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, তাহলে আমরা একটু প্রিপারেশন নিতে পারবো। হ্যাঁ চ্যাপ্টার 5 আমি পড়াবো, আপনারা একটু প্রিপারেশন নিয়ে আসেন। ইশরাক আমার পার্সোনাল মেল থেকে আপনাকে আমি মেল করছি, ঠিক আছে? জি আর স্যার। আমি এখানে চ্যাট বক্সে আমি জাস্ট দিয়ে দিচ্ছি, যাদের দরকার হয় আপনারা এখান থেকে নিয়ে নেন। তবে সবার কাছে একটা রিকোয়েস্ট, কিছুদিন পরেই দেখা যায় নাম্বার অফ পার্টিসিপেন্ট অনেক কমে যায়, এটা যেন না হয়। হ্যাঁ আপনারা একটু সিরিয়াস হন, ইনশাল্লাহ এফএম দেখবেন কি একটু কঠিন সাবজেক্ট হলেও সবাই এটাকে কঠিন মনে করে, এই কারণে কিন্তু এটা সহজ সাবজেক্ট। চ্যাপ্টার 1 স্যার আমরা কি এই টাইমের ভিতরে এফএম ট্যাক্স এগুলার একসাথে প্রিপারেশন নিতে পারবো স্যার? হ্যাঁ পারবেন না কেন বলেন, না পারার কারণটা কি? স্যার আমাদের সবাই বলে এভরিডে যে ক্লাস স্যার থাকে মিনিমাম 3 ঘন্টা ক্লাস করে আমরা কতটুকু প্রিপারেশন নিয়ে কয়টা সাবজেক্ট কমপ্লিট ক্লাসটা আপনি করতে পারবো? ইফেক্টিভ বানান, এখানে ক্লাসটা আপনি ইফেক্টিভ বানান, যে আমরা যে ক্লাস নিচ্ছি এখানে আপনি দেখেন, এখানে আপনি পড়াটা শেষ করে ফেলেন, সম্ভব না? জি স্যার এটাই সম্ভব। জি স্যার চেষ্টা করবো। যে আপনি যদি এখানে ক্লাসটা ইফেক্টিভ বানাতে পারেন
তাহলে কিন্তু আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি ইয়ে করতে পারবেন। আর যদি দেখা যায় যে কি স্যার পড়ায় যাক, স্যারের দায়িত্ব হচ্ছে পড়ানো, হ্যাঁ আমরা পরবর্তীতে এটা আমাদের মতো করে পড়তে হবে, এই একটা যদি ইয়া থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। তো বিষয়টা হচ্ছে কি আপনি যদি তাহলে 3 মাস লস। আপনি যদি সিরিয়াস হন অবভিয়াসলি কি আপনি শেষ করতে পারবেন। দেখেন আমাদের সময় তো আরো সাবজেক্ট বেশি যেটা ছিল। শুনতেছি স্যার, ওই সেকেন্ড লেভেলটা মেইন ইস্যুটাই হয় টাইম ম্যানেজমেন্ট নিয়ে, মানে অ্যান্সার করতে পারে না ম্যাক্সিমাম। ওইটা কিভাবে ওভারকাম আর করবে? এখানে আরেকটা জিনিস হচ্ছে কি এই লেভেলটাই আমি জানি না আপনারা নলেজ লেভেলে কিভাবে পড়েছেন সার্টিফিকেট লেভেলে, বাট প্রফেশনাল লেভেলে নিশ্চিতভাবে গ্রুপ স্টাডি ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। গ্রুপ স্টাডির কোনো অল্টারনেটিভ নেই। আপনি যদি প্রত্যেকটা সাবজেক্ট ইন টাইম শেষ করতে চান, there is no alternative other than group study. ক্লিয়ার? প্রত্যেকে যার যার লেভেলে। এখন দেখেন কেউ হচ্ছে আপনার ইয়াতে থাকেন, মেসে থাকেন, কেউ বাসায় থাকেন। এখন যারা বাসায় থাকেন তাদের জন্য কিন্তু প্রবলেম বেশি। আপনারা যেটা করবেন যারা বাসায় থাকেন, আপনাদের বাসার আশেপাশে দেখবেন ওইখানে একটা গ্রুপ করবেন, আপনার বাসার আশেপাশে কারা আছে। বিষয়টা কি অনেক সময় দিনের বেলা বিভিন্ন লোকজনের অফিস থাকে, ফার্ম থাকে, হ্যাঁ আপনার পসিবল হয় না। সো যদি রাত্রেবেলা অন্তত বাসার আশেপাশে কারোর সাথে যদি গ্রুপ স্টাডি করতে পারেন তাহলে কিন্তু বিষয়টা কিন্তু খুবই ভালো হয়। এটা হলো একটা ওয়ে। আর সেকেন্ড ওয়ে হচ্ছে ফ্রেন্ড সার্কেলরা যদি কোনো মেসে অথবা বাসা ভাড়া নিয়ে থাকে, ওইখানে গিয়ে আপনি কি রাত কাটান, ওইখানে গিয়ে আপনি থাকেন, ঠিক আছে। থেকে গ্রুপ স্টাডি করে সারা আসলে প্রফেশনাল লেভেলটা পাস করা কিন্তু খুব টাফ। আপনার সার্টিফিকেট লেভেলে তো অনেকেই কি একটা মুখস্থ করেছেন, মুখস্থ চলে আসছে, ডাইরেক্ট অথবা এমসিকিউ দিয়ে এসেছিল, এটা লিখে দিয়েছেন, টিক দিয়েছেন, ফরচুনেটলি আপনার হয়ে গেছে। এইভাবে কিন্তু অনেকের হয়েছে, বাট আমি আপনাদেরকে আন্ডারমাইন করতেছি না, এটা হলো শতকরা কম। বাট আপনারা অনেকেই ভালো পড়ালেখা করেছেন, বাট ওইটার পার্সপেক্টিভ আর প্রফেশনাল লেভেলের পার্সপেক্টিভ দুটো কিন্তু একটু ভিন্ন, ঠিক আছে। এখানে একটু লিখতে হবে, লিখে এখন আমাদের আসলে কি অনেকে বাংলা মিডিয়াম থেকে আসছেন, অনেকের সেন্টেন্স মেকিং এও কিন্তু অনেক সমস্যা আছে। এই কারণে আরেকটা জিনিস করবেন আপনারা, যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম তাদের জন্য কিন্তু যাদের সেন্টেন্স মেকিং এর প্রবলেম তারা ম্যাথমেটিক্যাল টার্মগুলি কিন্তু খুব তাড়াতাড়ি পাস করে, কিন্তু যারা হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্টে অনেকে কিন্তু পাস করতে সমস্যা হয়ে যায়। এই কারণে থিওরিটিক্যাল সাবজেক্টগুলিতে আপনারা কখনো ইলাবোরেটলি লিখবেন না, অনেক বুলেট পয়েন্টে লিখবেন, ঠিক আছে। আপনারা যখনই এটা ইলাবোরেটলি লিখতে যাবেন তখন সেন্টেন্স মেকিং যদি ঠিক না হয়, ঠিক আছে, তখন দেখবেন কি আপনার কিন্তু রেজাল্ট ভালো আসবে না। এই কারণে যত বড় কোশ্চেনই চাক না কেন আপনি জাস্ট হচ্ছে বুলেট পয়েন্টে আনসার দিয়ে আসবেন, তাহলে দেখবেন কি আপনার সেন্টেন্স মেকিং এ আর কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটা দেখেছি, যেটা এক্সামিনারদের যেটা অপিনিয়ন থাকে, যে ধরেন ইয়া চেয়েছে ওই আপনার কি বলে ওই যে কোশ্চেনে চেয়েছে একটা, আর আপনারা আনসার দিতেছেন আরেকটা, মানে কি আপনারা কোশ্চেনটা অনেক সময় বোঝেন না, না বুঝে আপনাদের মতো করে একটা আনসার দিয়ে থাকেন। এই আনসার দেওয়ার কারণে অনেক সময় আপনার প্রপারলি আনসারটা আসতেছে না, না আসার কারণে আপনার মার্ক আপনি হয়তোবা কাছাকাছি বলছেন, বাট টু দ্য পয়েন্ট আনসার না বলার কারণে, না বুঝার কারণে আপনার কি ফেল চলে আসবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা কিন্তু খুব এমফেসাইজ দিবেন। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আপনাদের কাছ থেকে আমি 5:30 পর্যন্ত টাইম নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। জি জি। ইশরাক, আমি আপনাকে মেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ,